হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হইছো, একটু ভাইয়াকে বলো তো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হইছো আমাকে একটু বলো যে ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। আমি একটা কমেন্ট করে দিই, দাঁড়াও ফেসবুকে। কি অবস্থা সবার? কি অবস্থা? হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই একটু তাড়াতাড়ি জয়েন হতে থাকো। কেমন আছো সবাইকে? ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি, আমি অনেক ভালো আছি। তোমাদের কি অবস্থা? তোমরা ভালো তো সবাই? পড়াশোনা কেমন চলতেছে? আমরা আজকে সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে জটিল সংখ্যা। এই চ্যাপ্টারটা সহজ আছে। জটিল সংখ্যা এই চ্যাপ্টারটা অনেক সহজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রতি বছর তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন, বোর্ড পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি, সব জায়গায় প্রতি বছর এখান থেকে প্রশ্ন থাকবেই, রিটেন, এমসিকিউ সব। তো আমরা এই চ্যাপ্টারটা শুরু করব আজকে। এই চ্যাপ্টারটা মোটামুটি মানে অত বড়ও না আবার অত ছোটও না। আমরা অনেকগুলো কনসেপ্ট দেখবো, অনেক সুন্দর সুন্দর কনসেপ্ট আছে এই চ্যাপ্টার। তুমি যদি কনসেপ্টগুলো ফিল করতে পারো তাহলে অঙ্ক এমনিতেই পারবা। ওকে, তো আমরা কনসেপ্টগুলো তো ফিল করবই। আচ্ছা, সবাইকে মিউট। আচ্ছা দাঁড়াও, টিচার সবগুলা স্টুডেন্টদেরকে একটু মিউট করে দিই, দাঁড়াও। স্টুডেন্ট যারা আছো ওয়েব অ্যাপে তোমরা একটু মিউট করে নাও সবাই। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। এই সবাই একটু মিউট করে নাও। মিউট কিভাবে করে? এই সবাই দাঁড়াও। আচ্ছা, তো কেউ কথাবার্তা বললো না। আচ্ছা, আমি কিভাবে একটু মিউট করব? এখানে তো অপশন পাচ্ছি না। তো সবাই একটু জয়েন হতে থাকো। ঠিক আছে, হ্যাঁ, এখন ঠিক করে দিছি। ওকে, এখন সবাই মিউট হয়ে যাবে। সবাই একটু তাড়াতাড়ি জয়েন হতে থাকো। ওকে, ঠিক আছে, আমরা শুরু করতেছি। তো আশা করি সবাই জয়েন হয়ে গেছো। এবার আমরা শুরু করতেছি। আমাদের টোটাল 10 থেকে 11টা ক্লাস লাগবে এই চ্যাপ্টারটা শেষ করার জন্য। আমরা আশা করতেছি 10টা ক্লাসেই শেষ করে ফেলবো। 11টাও লাগতে পারে। ঠিক আছে, 11টাও লাগতে পারে। তো আমরা এখন শুরু করতেছি। আমরা প্রথমত যেটা দেখবো সেটা হচ্ছে জটিল সংখ্যার উৎপত্তি। আমরা তো সবাই বাস্তব সংখ্যা এই চ্যাপ্টারটা পড়ে আসছি, তাই না? তো বাস্তব সংখ্যা থাকতে জটিল সংখ্যা কেন আনা লাগলো? আমরা বাস্তব সংখ্যা দেখছি না? 2 এটা একটা বাস্তব সংখ্যা, 3 এরপর 2.1415 সবগুলাই তো বাস্তব সংখ্যা। এগুলো বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা থাকার পরেও জটিল সংখ্যা কেন লাগলো সেটা আমরা দেখতেছি। এখানে খেয়াল করো, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে না? আমাদেরকে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। তোমরা তো দ্বিঘাত সমীকরণ সমাধান করা পারো, মিডল টার্ম করে করা যায়, কিংবা একটা ফর্মুলাও আছে, তাই না? তো একটা দ্বিঘাত সমীকরণ তুমি যদি সমাধান করো সেখানে দুইটা মূল পাওয়া যায়। একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করলে কি দুইটা মূল পাওয়া যায়। তো এই সমীকরণটা তুমি যদি মিডল টার্ম দিয়ে সমাধান করার চেষ্টা করো তাহলে খেয়াল করো তো কি হয়। মিডল টার্ম বা অন্যভাবেও তুমি করতে পারো। একটা ফর্মুলা ছিল না, -b প্লাস মাইনাস √(b² - 4ac), ওইটা দিয়েও করতে পারো। আমি যদি মিডল টার্ম দিয়ে এটা সমাধান করার চেষ্টা করি, খেয়াল করো, -5x এটাকে আমরা এভাবে ভাঙাতে পারি, তাই না? মিডল টার্ম পড়ে আসছো ছোট ক্লাসে। এখন তুমি যদি এখান থেকে কমন নাও, যেটা পড়ে থাকে x ইন্টু x মাইনাস 3, -2 কমন নিলে যেটা পড়ে থাকে x মাইনাস 3 = 0। আচ্ছা, তো এখন x মাইনাস 3 তুমি যদি কমন নাও তাহলে যেটা পড়ে থাকে x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2 = 0। তো এখান থেকে আমরা বলতে পারি হয় x মাইনাস 3 এই ভ্যালুটা 0,
অথবা এক্স মাইনাস টু এই ভ্যালুটা 0। তো দুটাই যদি 0 হয় আমাদের এক্স এর ভ্যালু কি আসবে, হয় 3 অথবা এক্স এর ভ্যালু কি 2। তো আমাদের এই যে সমীকরণটা, এই সমীকরণটা সমাধান করে আমরা এক্স এর কয়টা ভ্যালু পেলাম, আমরা এক্স এর 2টা ভ্যালু পেলাম বা এক্স এর 2টা মূল পেলাম। বুঝতে পারলাম? কারণ এটা একটা দ্বিঘাত সমীকরণ। একটা দ্বিঘাত সমীকরণ তুমি যদি সমাধান করো, একটা দ্বিঘাত সমীকরণ যদি তুমি সমাধান করো, আচ্ছা অনেকের ভিডিও এসে যাচ্ছে বুঝতে পারতেছি, দাঁড়াও। ঠিক আছে, এবার আর আসবে না, এবার আর আসবে না। ঠিক আছে, এবার আর আসবে না। ওকে, যারা লেট করে আসছে অসুবিধা নাই, আমরা এখনই ক্লাসটা শুরু করতেছি, এখনই ক্লাসটা শুরু করতেছি। একটা দ্বিঘাত সমীকরণ, একটা দ্বিঘাত সমীকরণ তুমি যদি সমাধান করো তাহলে এক্স এর কয়টা মূল পাওয়া যাবে, 2টা মূল পাওয়া যাবে, কমও না বেশিও না। একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করলে তুমি সব সময় কি 2টা মূল পাবা। আচ্ছা এখন আমরা আরেকটা দ্বিঘাত সমীকরণ দেখি, এখন আমরা আরেকটা দ্বিঘাত সমীকরণ দেখি। আমাদের আরেকটা দ্বিঘাত সমীকরণ ধরো এরকম, এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স মাইনাস প্লাস 1 ইকুয়ালস টু 0। এই দ্বিঘাত সমীকরণটা সমাধান করলে এক্স এর কয়টা ভ্যালু পাওয়া যাবে, এটা একটু সমাধান করো তো সবাই। এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা একটা ফর্মুলাও কিন্তু, তাই না? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0, তাই না? এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা না? এখন এই সমীকরণটা তুমি যদি সমাধান করো তাহলে খেয়াল করো তো কি থাকে, এখানে হচ্ছে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন দুই পাশে তুমি যদি বর্গমূল করো তাহলে কি থাকে, এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে এক্স এর ভ্যালু 1। আমি তো মাত্রই বললাম একটা দ্বিঘাত সমীকরণ তুমি যদি সমাধান করো সব সময় 2টা মূল পাবা, সব সময় 2টা মূল পাবা। এখানে তো আমি একটা পেলাম, সমস্যাটা কোথায়? এখানে তো একটা মূল পেলাম, এখানে আসলে একটা মূল পাই নাই, এখানেও আমরা 2টা মূলই পাইছি, এখানেও আমরা 2টা মূলই পাইছি। খেয়াল করো যে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, এটাকে তুমি এভাবে লিখতে পারো, এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। তো হয় এটার ভ্যালু 0 অথবা এটার ভ্যালু 0। তো এটার ভ্যালু 0 ধরলে আমরা এক্স এর ভ্যালু 1 পেলাম, আবার ওইটার ভ্যালু তুমি যদি 0 ধরো তাহলেও কি এক্স এর ভ্যালু 1 পাবা। এখানেও আসলে 2টা মূলই পাওয়া গেছে, বাট ওই 2টা মূল সমান হয়ে গেছে। কাহিনী বুঝলাম? এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ, এটা সমাধান করলে তুমি এক্স এর 2টা মান 2টা মূলই পাবা। এক্ষেত্রে যেটা হয়েছে ওই 2টা মূল সমান হয়ে গেছে, একটা মূল কিন্তু পাওয়া যায় না, মূল 2টাই পাওয়া গেছে। একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করলে সব সময় 2টা মূল পাওয়া যায়। বুঝতে পারলাম? এটা ম্যাথসের একদম ফান্ডামেন্টাল একটা উপপাদ্য। ওকে, এখন ঝামেলাটা বাঁচবে তখনই যখন তুমি এই সমীকরণটা সমাধান করতে যাবা। এই সমীকরণটা খেয়াল করো, দেখতে খুবই নিরীহ একটা সমীকরণ না? এখন এইটা তুমি যদি সমাধান করতে যাও, একটু সমাধান করো তো সবাই, কি হয় আমাদের? যেটা হয় খেয়াল করো, এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 1। এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাই না? এক্স এর ঘাত হচ্ছে 2। তো এটা সমাধান করলে 2টা মূল পাওয়ার কথা ছিল, কিন্তু এখন আমাদের এক্স স্কোয়ারের ভ্যালু কি মাইনাস 1 চলে আসছে না? এখন এমন কোনো বাস্তব সংখ্যা কি আছে যেটাকে বর্গ করলে মাইনাস 1 হয়? এমন কোনো বাস্তব সংখ্যা কি আছে যেটাকে বর্গ করলে মাইনাস 1 হয়? না। আবার আমরা বলতেছি একটা দ্বিঘাত সমীকরণের 2টা মূল থাকবে, একটা দ্বিঘাত সমীকরণের 2টা মূল থাকবে, তার মানে এইটার 2টা মূল থাকবে, আবার এটার কোনো বাস্তব মূল থাকতে পারতেছে না। কারণ কি, এক্স এর কোনো বাস্তব মানকে বর্গ করলে তো নেগেটিভ 1 হয় না। তার মানে দুনিয়াতে বাস্তব সংখ্যা বাদেও অন্য কিছু একটা আছে। কাহিনীটা বুঝলা? দ্বিঘাত সমীকরণ সমাধান করলে 2টা মূল পাওয়ার কথা, এক্স এর 2টা ভ্যালু পাওয়ার কথা, কিন্তু আমরা দেখতেছি এক্স কে বর্গ করলে, এক্স এর মান যদি বাস্তব সংখ্যা হয়, কোনো বাস্তব সংখ্যাকে বর্গ করলে নেগেটিভ পাবা না। তার মানে দুনিয়াতে বাস্তব সংখ্যা বাদেও কিছু একটা আছে। এখান থেকেই আসলে জটিল সংখ্যার উৎপত্তি। ঠিক আছে, এখান থেকেই আসলে জটিল সংখ্যার উৎপত্তি। তো এখন আমি যদি এটা সমাধান করতে যাই, এক্স স্কোয়ার, তাই না? তুমি যদি দুই পাশে বর্গমূল করো তাহলে এখানে কি পড়ে থাকবে, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস 1, তাই না? তুমি যখন বর্গমূল করো একটা প্লাস মাইনাস আসে না? এই যে এরকম করতে না, এক্স স্কোয়ারের ভ্যালু যদি 9 হয় তাহলে এক্স এর ভ্যালু কত, প্লাস মাইনাস 3, তাই না? বা প্লাস মাইনাস রুট ওভার অফ 9। ওই জিনিসটাই আমি এখানে লিখলাম, ওই জিনিসটাই আমি এখানে লিখলাম। তো খেয়াল করো এক্স এর ভ্যালু কি আসতেছে, এক্স এর 2টা ভ্যালু আসতেছে, এক্স এর 2টা মূল আসতেছে। একটা হচ্ছে রুট ওভার অফ মাইনাস 1 প্লাসটা নিয়ে, আরেকটা হচ্ছে রুট ওভার অফ মাইনাস এইটা। এখন যেই 2টা জিনিস আসছে ওরা আসলে বাস্তব সংখ্যা না, দেখেই বোঝা যাচ্ছে রুটের নিচে নেগেটিভ নাম্বার। তো এই যে এই জিনিসটা যেহেতু বাস্তব সংখ্যা না, এই জিনিসটাকে একক ধরে
এই যে এই জিনিসটা √(-1) এই জিনিসটাকে একক ধরে নতুন একটা সংখ্যা পদ্ধতি নিয়ে আসা হয়, যেটাকেই বলা হয় জটিল সংখ্যা পদ্ধতি। কাহিনী বুঝলাম? এই যে √(-1) এটা কিন্তু আমাদের কোনো বাস্তব সংখ্যা না, এইটাকে একক ধরে নতুন একটা সংখ্যা পদ্ধতি নিয়ে আসা হয়েছে, যার নাম হচ্ছে জটিল সংখ্যা পদ্ধতি। এটাকে প্রকাশ করা হয় আই দিয়ে, এটাকে প্রকাশ করা হয় আই দিয়ে। তো এই আই কি আমাদের জটিল সংখ্যার একক, এই আই হচ্ছে আমাদের জটিল সংখ্যার একক। তার মানে আমরা দেখলাম আই হচ্ছে কি √(-1), যেটা কি আমাদের জটিল সংখ্যার একক। বাস্তব সংখ্যার একক তুমি 1 ধরতে পারো, যদিও ওইভাবে বলা ঠিক না, বাট জটিল সংখ্যার একক কি এইটা। এখন এটা যেহেতু জটিল সংখ্যার একক, এটা নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো, হ্যাঁ। এই কমেন্ট তো পড়তেছি, যাদের ওয়েব অ্যাপে ঝামেলা হচ্ছে তোমরা একটু ফেসবুকে চলে যাবা। যাদের ওয়েব অ্যাপে ঝামেলা হচ্ছে তোমরা ফেসবুকে চলে যাবা। ঠিক আছে, যাদের ঝামেলা হচ্ছে আর কি ওয়েব অ্যাপে, তারা একটু ফেসবুকে চলে যাবা। ঠিক আছে, তোমাদের নেটে সমস্যা। তো আমাদের এই যে আই, এটাই হচ্ছে জটিল সংখ্যার একক। এখন এই আই নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো। ওকে, এই আই নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো। ঠিক আছে। তো আমরা এখন এই যে আই, এই আই এর ঘাত নিয়ে কিছু কথাবার্তা বলবো। আমাদের আই এর ঘাত, আমাদের এখনকার টপিক হচ্ছে আই এর ঘাত। এখান থেকে প্রশ্ন আসবে, আই কি? আই হচ্ছে আমাদের জটিল সংখ্যার একক। আমরা মাত্রই দেখে আসছি আই এর ভ্যালু কত। আই এর ভ্যালু হচ্ছে √(-1), তাই না? i = √(-1), এটাকে আমরা আই দিয়ে প্রকাশ করলাম। এখন এটার ঘাত আমরা নিব, আমরা এখন i² বের করার চেষ্টা করি। দেখো তো, আমি যদি i² এই ভ্যালুটা বের করার চেষ্টা করি, সেটা কি √(-1) তার বর্গ না? তাই তো, √(-1) এই সংখ্যাটার বর্গ, এটাই তো i²। এখন রুট আর বর্গ দুইটা কাটা গিয়ে কি পড়ে থাকবে? -1। আমরা i² এর ভ্যালুটা বের করে ফেললাম। এখন i³ এটা একটু বের করার চেষ্টা করি, খেয়াল করো তো। i³ এটা কি হবে? i² × i, তাই না? i³ কে কি লেখা যায়? i² × i। এখন i² এর ভ্যালু মাত্রই বের করলাম, -1। তো i² এর ভ্যালু তুমি যদি এখানে বসাও, তাহলে কি পড়ে থাকলো? -i। i³ পর্যন্ত ঘাত আমরা বের করে ফেললাম। এখন i⁴ এটা আমরা বের করব। i⁴ কে কি লেখা যায় বলো তো? i² × i² না? i⁴ কে লেখা যায় i² × i²। i² এর ভ্যালু -1, i² এর ভ্যালু -1, তো -1 গুণ করলে কি +1 হয়ে যাবে না? তাই তো, তার মানে আমাদের i⁴ এই ভ্যালুটা +1 চলে আসছে। i⁴ এই ভ্যালুটা +1 চলে আসছে। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। কিভাবে? তুমি চিন্তা করো, এখন আমি যদি i এর পাওয়ার আরো বাড়াই, i এর ঘাত আরো বাড়াই, তুমি চিন্তা করো তো, i⁵ বের করার চেষ্টা করি। আমরা যদি i⁵ বের করার চেষ্টা করি, i⁵ কে কি লেখা যায়? i⁴ × i না? i⁵ কে তুমি লিখতে পারবে i⁴ × i। এখন i⁴ এর ভ্যালু যেহেতু 1, তাহলে এখানে কি পড়ে থাকবে? শুধু i পড়ে থাকবে না? আমাদের i⁴ এর ভ্যালু 1, i⁵ কে তুমি লিখতে পারো i⁴ × i। এই যে i⁴, এটার ভ্যালু কিন্তু 1, তো 1 × i কি পড়ে থাকবে? শুধু i। এখন পাওয়ার তুমি যদি আরো বাড়াও, ধরো i⁶ করলা, তাহলে কি থাকবে? i⁴ × i², তাই না? i⁴ এর ভ্যালু হচ্ছে 1, i² এর ভ্যালু কত? -1, তাহলে আলটিমেটলি কি পড়ে থাকবে? -1 না? i⁴ এর ভ্যালু 1, i² এর ভ্যালু হচ্ছে -1, এই দুটো গুণ করলে কি -1 পড়ে থাকবে। i⁷ তুমি যদি বের করো, i⁷ তুমি যদি বের করো, সেটা কি i⁴ × i⁵। i⁵ এর ভ্যালু আমরা কি দেখছিলাম? -i। i⁴ এর ভ্যালু হচ্ছে 1, এটার ভ্যালু হচ্ছে -i, তো যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে -i। এরপর i⁸ তুমি যদি বের করো, এটাকে আবার কি লেখা যায়? i⁴ × i⁴, যার ভ্যালু কত? 1।
এটাও 1, এটা 1। তুমি কি একটা জিনিস খেয়াল করছো, এই যে চারটা সংখ্যা i, -1, -i, 1, এগুলোই কিন্তু এখানে রিপিট করতেছে। এটা কি বুঝতে পারতেছো? প্রতি 4 ঘর পর পর, প্রতি 4 ঘর পর পর আমাদের সংখ্যাগুলো রিপিট করতেছে। খেয়াল করো, প্রথম চারটা পাওয়ার i, -1, -i আর হচ্ছে 1। তারপরের চারটা পাওয়ার তুমি যদি নাও, খেয়াল করো, i⁵, এটা কি i⁴ ইন্টু 1ই লেখা, i লেখা যায় না? এটা আসলে কি? আমাদের প্রথম সংখ্যাটাই না? 4 ঘর পরে সে আবার রিপিট করতেছে, চারটা পাওয়ার পরে আবার কি সে রিপিট করতেছে। এরপর i² এর ভ্যালু -1, সেও কি, এই দেখো i², তারপর 4 ঘর পরে সে রিপিট করতেছে না? কেন 4 ঘর পরে রিপিট করতেছে? কারণ আমাদের i⁴ এর ভ্যালু হচ্ছে 1। তুমি যদি এর পরে আরো 4টা পাওয়ার নাও, তুমি দেখবা এই 4টা জিনিসই রিপিট করতেছে। বুঝাতে পারলাম? তার মানে তুমি আয়ের মাথায় যদি যে কোনো পাওয়ার নাও, আয়ের মাথায় যে কোনো ঘাত, ধরো x, এই ঘাতটা সিম্পলিফাই হয়ে এই 4টা জিনিসের যে কোনো একটায় কনভার্ট হবে। এটা কি বুঝতেছ? আমাদের আয়ের মাথায় তুমি যে কোনো পাওয়ার নাও, x এর ভ্যালু যে কোনো পূর্ণ সংখ্যা, 100, 200, 300, 201, 203, যাই নাও না কেন, সেটা কনভার্ট হয়ে এই 4টা জিনিসের যে কোনো একটাই কনভার্ট হবে। তো এটার ভ্যালু হয় 1, হয় i হবে, অথবা -1 হবে, অথবা -i হবে, অথবা 1 হবে। তো i⁴ যে কোনো ঘাত, এই ভ্যালুটা কনভার্ট হয়ে কি এই 4টার যে কোনো একটাই কনভার্ট হবে। এখন আমরা বের করব যে এই পাওয়ারটা কোনটায় কনভার্ট হয়। এই সবাই বুঝতেছি? ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের টার্গেট হচ্ছে আয়ের মাথায় যদি যে কোনো পাওয়ার দেওয়া থাকে, ওই পাওয়ারটার ভ্যালু কত হবে। আচ্ছা, এতটুকু যদি সবাই বুঝো, আমরা এখন পরের কনসেপ্টে যাচ্ছি। দেখো, আমাদের মেইন যেই কাহিনীটা করছে সেটা হচ্ছে i⁴ এই ভ্যালুটা 1 হয়ে গেছে। খেয়াল করো, এই ভ্যালুটা 1 হয়ে গেছে। এই ভ্যালুটা 1 হওয়ার কারণেই কিন্তু 4 ঘর পর পর সে রিপিট করতেছে, তাই না? i⁴ এই ভ্যালুটা 1 হওয়ার কারণেই কিন্তু এটা রিপিট করতেছে, নাইলে কিন্তু 4 ঘর পর পর রিপিট করতো না। একদম কমন সেন্স। আচ্ছা, এখন খেয়াল করো তো, আমি যদি দুই পাশে n নেই, i⁴ এর মাথায় পাওয়ার তুমি যদি n নাও, আর রাইট সাইডে 1 এর মাথায়ও n নিলা, এটা তো নেওয়াই যায়, তাই না? তো এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো? পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, তার মানে i⁴n এই ভ্যালুটা 1 না? 1 এর মাথায় যেই পাওয়ারই নাও না কেন, সেটা সবসময় 1ই হয়, ঠিক আছে? তো i⁴n এই ভ্যালুটা সবসময় 1 হবে। এখান থেকে আমরা কি বলতে পারি? আয়ের মাথায় তুমি যদি 4 এর যে কোনো গুণিতক নাও, 4, 8, 12, 16, সবার ভ্যালু কি হবে? 1 হবে। সবার ভ্যালু কি 1 হবে। আচ্ছা, এখন i⁴n + 1 এই ভ্যালুটা আমরা বের করব। i⁴n + 1 এই ভ্যালুটা যদি বের করো, এটা কি হবে বলো তো? i⁴n ইন্টু i না? i⁴n ইন্টু i, জাস্ট সূচকটাকে ভাঙায় ফেলছি ক্লাস 9-10 এর ফর্মুলা অনুসারে। এখন i⁴n এই ভ্যালুটা কি 1 না? এই ভ্যালুটা যদি 1 হয় তাহলে কি পড়ে থাকবে? শুধু i। কাহিনী বুঝলাম? কিংবা তুমি i এর মাথায় একটা 1 দিয়ে দাও, i এর মাথায় 1 দিলে তো সেটা কি হয়? i হয়, ঠিক আছে? আচ্ছা, এবার i⁴n + 2 এটা তুমি যদি বের করো, এটাকে কি লেখা যায়? i⁴n ইন্টু i² না? i⁴n এই ভ্যালুটা হচ্ছে 1, তাহলে কি পড়ে থাকবে? শুধু i² না? i² এর ভ্যালু -1, এটা আমরা পরে লিখতেছি, শুধু i² পড়ে থাকবে। আচ্ছা, এবার i⁴n + 3 যদি নাও, তাহলে কি পড়ে থাকবে বলো তো? i⁴n ইন্টু i³ না? এই যে i⁴n + 3, i⁴n ইন্টু i³, তো যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে i³, তাই না? এখন এর পরেরটা যদি না, i⁴n + 4, i⁴n + 4 সেটা কিন্তু আবার প্রথমটায় কনভার্ট হবে। i⁴n + 4, 4n + 4 কিন্তু 4 এর গুণিতক, তাই না? এটা কিন্তু 4 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে বিভাজ্য। তো i⁴n + 4 নিলে আবার সে কি এখানে কনভার্ট হবে। এখন এই 4টা জিনিস একটু খেয়াল করো তো,
এই চারটা জিনিস একটু খেয়াল করো। এখানে পড়ে থাকতেছেটা কি, পড়ে থাকতেছে কি খেয়াল করো তো। প্রথমটায় 4n + 0 আছে না, দেখো i⁴n না, i⁴n কে তুমি এভাবে লিখতে পারো, i⁴n কে তুমি এভাবে লিখতে পারো, i⁴n + 0, এটাকে আমরা লিখতে পারি i⁴0 বা 1, বুঝছো? তো অ্যাকচুয়ালি পড়ে থাকতেছে কি, এই চারটা জিনিসের দিকে একটু ভালো করে খেয়াল করো, এই চারটা জিনিসের দিকে একটু ভালো করে খেয়াল করো। 4n + 0, i⁴0 পড়ে থাকতেছে, 4n + 1, i⁴1 পড়ে থাকতেছে, 4n + 2, i⁴2 বা i² পড়ে থাকতেছে। কাহিনী বুঝতেছো, কাহিনী বুঝতেছো? 4n + 3 কি পড়ে থাকতেছে, i³ পড়ে থাকতেছে। এখন এই যে 0 1 2 3 এগুলার মানে আসলে কি, তুমি এই যে পাওয়ারটা, এই যে সংখ্যাটা, এটাকে 4 দিয়ে ভাগ করলে যেটা ভাগশেষ পড়ে থাকবে সেটাই কিন্তু এগুলা। খেয়াল করো, প্রথম সংখ্যা 4n, এটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, 0, এই 0টাই কিন্তু এখানে পড়ে আছে। 4n + 1, এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি, 1 না, ওই 1টাই কিন্তু মাথায় পড়ে আছে। 4n + 2, এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, 4 তো 4 দিয়ে ভাগ যাবে, 4n 4 দিয়ে ভাগ যাবে, ভাগশেষ পড়ে থাকবে 2, ওটাই কিন্তু পড়ে আছে। 4n + 3, এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, 3, ওটাই পড়ে আছে। তার মানে আমরা কি বলতে পারতেছি, আয়ের মাথায় কোনো একটা সংখ্যা যদি থাকে, ওই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা, সেটাই আয়ের মাথায় পড়ে যাবে, সেটাই আয়ের মাথায় পড়ে থাকবে, তাই না? এটাই কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি, তাই না? তো আয়ের মাথায় যে কোনো একটা সংখ্যা, আয়ের মাথায় যে কোনো একটা সংখ্যা থাকুক, ধরো কত দিলাম, 21 দিলাম, তো এটা কি হবে, আমরা মাত্রই দেখলাম, ওই যে মাথার যেই সংখ্যাটা সেটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা, সেটাই পড়ে থাকবে না। 21কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়, 4 5 20 + 1, তাই না? এই যে i⁻21কে তুমি এভাবে লিখতে পারো 4 × 5 + 1, তাই না? এই যে খেয়াল করো, 4n + 1, 21কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, 1, তো এখানে আয়ের মাথায় কি পড়ে থাকবে, জাস্ট 1 পড়ে থাকবে, বা এটার উত্তর কত, i। তো এখন আয়ের ঘাত বের করা যাবে না, তোমাকে আয়ের মাথায় যে কোনো একটা সংখ্যা দিল, ওটার ভ্যালু কি হবে, ওই সংখ্যাটাকে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করো, ভাগশেষ যেটা থাকবে সেটাই। সবাই কি বুঝলাম, কোনটা বুঝো নাই? এই যে জাস্ট এই চারটা জিনিসের দিকে তোমরা একটু খেয়াল করো, এই চারটা জিনিসের দিকে একটু খেয়াল করো। এখানে আসলে কি, i⁴n + 0, এই মাথায় যেই সংখ্যাটা আছে, ওই সংখ্যাটাকে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত, 0 না, সেটাই এখানে পড়ে আছে। 4n + 1, এটাকে যদি 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ কিন্তু যাবে না, ভাগশেষ পড়ে থাকবে একটা, ভাগশেষ হচ্ছে 1, ওই 1টাই কি আয়ের মাথায় না। আবার 4n + 2, এই যে এই সংখ্যাটা এটাকে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, ভাগশেষ পড়ে থাকে হচ্ছে 2, ওই 2 কি এই মাথায় পড়ে থাকবে। কাহিনী বুঝলাম? এরপর 4n + 3, এটাকে যদি 4 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত, 3, ওটাই এই মাথায় পড়ে থাকে। আরেকটু সহজ একটা এক্সাম্পল দিই, ধরো i⁹ বের করতে বললাম, i⁹ বের করতে বললাম। এখন 9কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত করে থাকবে, 1 না, 9কে যদি 4 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত, 1 পড়ে থাকবে। তার মানে কি, i⁴1, বা এটার উত্তর হচ্ছে i। তোমার যদি বিশ্বাস না হয় তুমি এইভাবে লিখতে পারো, i⁹9, কে কি লেখা যায়, i⁴ × i⁴, অথবা এইভাবে লেখো, i⁸ + 1 না, তো i⁸ + 1, এটাকে কি লেখা যায়, i⁸ × i। এখন i⁸ এই ভ্যালুটা কিন্তু 1, কারণ i⁸ কি 4 এর গণিতক না, i⁴ × i⁴, সেটাই কি i⁸, এটার ভ্যালু 1 হয়ে যাবে, পরে থাকবে শুধু i। বুঝলাম তো মেইন কথাটা হচ্ছে, আয়ের মাথায় যেই সংখ্যাটা থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা পড়ে থাকবে সেটাই আনসার। যারা এখনো বুঝো নাই, এক্সাম্পল করালে একদম 100% ক্লিয়ার হয়ে যাবে, একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই যে এই জিনিসটা এখানে লেখা আছে, i⁴n + p, এটাকে আমরা কি লিখতে পারবো, i⁴p না, এটা কিন্তু এটা লেখা যায়, কারণ কি, i⁴n + p, এটাকে কি লেখা যায়, i⁴n × i⁴p। এখন এই যে i⁴n, এই ভ্যালুটা কি 1 না, কারণ আয়ের মাথায় 4 থাকলে তার ভ্যালু 1 হয়, 4n কি 4 এর গুণিতক,
তার ভ্যালুও 1 হবে, আমরা দেখে আসছি। তার মানে এটা সবসময় কি i⁻p। কাহিনী বুঝলাম? আচ্ছা এক্সাম্পল করাই কয়েকটা, তাহলে বুঝতে পারবা। আমরা i এর মাথায় একটা পাওয়ার দিয়ে দিই। ধরো আমি তোমাকে বললাম i⁻46 এটা বের করতে, i⁻46 এটা বের করতে। এটার অ্যান্সার কি হবে? তোমার আর কিছু দেখার দরকার নেই, এই যে 46 না, এটাকে 4 দিয়ে ভাগ করবা, ভাগশেষ যেটা সেটাই অ্যান্সার, সেটাই i এর মাথায় পড়ে থাকবে। i⁻46 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 11 44, ভাগশেষ পড়ে থাকে 2, তাই না? এই যে 46কে যদি 4 দিয়ে ভাগ করো, 46কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, তাহলে ভাগশেষ কত পড়ে থাকবে বলো তো? 4 11 হয় 44, ভাগশেষ কত? 2 না? এই 2 i এর মাথায় পড়ে থাকবে। এখন i² এর ভ্যালু কত? -1, আমরা দেখে আসছি। তো এটার উত্তর হচ্ছে -1। এটার উত্তর হচ্ছে -1। এখন এটা আরেকটু ডিটেইলসে আমি যদি তোমাদের বুঝাই, খেয়াল করো, i⁻46, তাই না? i⁻46 এটাকে তুমি কি লিখতে পারো? 4 দিয়ে যদি ভাগ করো, 4 × 11 + 2, এরকম আসে না? 4 11 44 + 2, 4 11 44 + 2। এখন খেয়াল করো তো, এটাকে এভাবে লেখা যায় না? i⁻4 × 11 × i²। এখন i⁻4 × 11 এটাকে আবার এইভাবে লেখা যায় i⁻4 তার মাথায় 11, তাই না? এখন i⁻4 এই ভ্যালুটা তো 1, এই ভ্যালুটা তো 1, পরে থাকবে কি? শুধু i² না? এবার বুঝছো কেন 4 দিয়ে ভাগ করতে হয়? কারণ i⁻4 এই ভ্যালুটা 1, তো 4 ঘর পর পর পাওয়ারগুলা রিপিট করবে, এজন্যই তোমাকে 4 দিয়ে ভাগ করে ভাগশেষটা নিতে হয়। এখন i⁻4 এর ভ্যালু 1 না হয় যদি i⁻5 এর ভ্যালু 1 হইতো, সেক্ষেত্রে তোমাকে 5 দিয়ে ভাগ করে ভাগশেষটা নিতে হইতো। মেইন কাহিনী হচ্ছে এখানে, যেহেতু আমাদের সংখ্যাটা, খেয়াল করো, i⁻4 এই ভ্যালুটা 1, সে 4 ঘর পর পর কি পুনরায় রিপিট করতেছে, তাই না? তো 4 ঘর পর পর সেম জিনিস পাওয়া যাবে, 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা ওটাই i এর মাথায় পড়ে থাকবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এখন আমি আরেকটা করতে দিই, ঠিক আছে? আমি তোমাদের আরেকটা করতে দিই। ধরো আমি তোমাকে বললাম i⁻51 বাইর করো তো সবাই। i⁻51 অঙ্ক করা খুবই সহজ। 51কে 4 দিয়ে ভাগ করবা, ভাগশেষ যেটা সেটাই অ্যান্সার, বুঝছো? 51কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত হয়? 4 12 48 + 3, তাই না? দেখো 51কে কিন্তু এভাবে লেখা যায়, 4 × 12, 4 12 48 + 3। এই যে খেয়াল করো, এই যে 4 × 12 এটা কিন্তু 4 দিয়ে ভাগ যায়, ভাগশেষ পড়ে থাকবে শুধু 3, শুধু 3। তার মানে এখানে i এর মাথায় কি পড়ে থাকবে? i³। এখন i³ কে আরেকটু সিম্পলিফাই করা যায় না? i³ এর ভ্যালু কত? -i, আমরা দেখে আসছি না? i³ এর ভ্যালু হচ্ছে -i, তার মানে এটা কত? -i। ঠিক আছে, -i। i³ লিখলে হবে না কিন্তু, তোমাকে একদম সিম্পলিফাইড ভার্সনটা লিখতে হবে, বুঝছো? একদম সিম্পলিফাইড ভার্সন কোনটা? এই যে খেয়াল করো, এই যে এখানে লেখা আছে i এর ভ্যালু তো i² এর ভ্যালু হচ্ছে -1, i² এর ভ্যালু -1, i³ এর ভ্যালু হচ্ছে -i, i⁻4 এর ভ্যালু হচ্ছে 1। তো i এর মাথায় যেই ঘাতটাই দেখ না কেন, ওই ঘাতটা এই 4টা সংখ্যার যে কোনো একটায় কনভার্ট হবে। কেন বলো তো? এটার উত্তর দাও। i এর মাথায় যেই সংখ্যাটাই থাকুক, ওই সংখ্যাটা এই 4টা সংখ্যার যে কোনো একটায় কনভার্ট হবে। কেন? কারণ আমরা কি বলছি, মাথায় আসলে কি পড়ে থাকে? ওই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা সেটা পড়ে থাকে না? ওই মাথার যেই পাওয়ারটা, সেটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা সেটাই পড়ে থাকে। এখন একটা সংখ্যাকে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, ভাগশেষ কি কি হতে পারে? 0 1 2 3, এই 4টাই তো হতে পারে, তাই না? একটা সংখ্যাকে যদি 4 দিয়ে ভাগ করো, ভাগশেষ 0 1 2 3, এই 4টাই তো হতে পারে। তো এই 4টা পাওয়ার মাথায় পড়ে থাকবে, এই 4টা পাওয়ারের ভ্যালুই হচ্ছে এটা। এজন্যই আমরা এই জিনিসটা লিখছি, খেয়াল করো, 4n + 0 এটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 0, 4n + 1 এটা হচ্ছে এমন সংখ্যা যাদেরকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়? 1, যেমন 25, 4 6 24 + 1। 4n + 2 এরা হচ্ছে এমন সংখ্যা যাদেরকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 2, 4n + 3 এরা হচ্ছে এমন সংখ্যা যাদেরকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 3।
বুঝাতে পারলাম? তো আয়ের মাথায় যেই পাওয়ারটাই থাকুক না কেন, ওটাকে জাস্ট 4 দিয়ে ভাগ করবা, ভাগশেষ যেটা সেটাই আয়ের মাথায় পড়ে থাকবে। আশা করি পুরো কনসেপ্টটা সবাই বুঝছো। 3 দ্বারা ভাগ করলে কি সমস্যা, একজন জিজ্ঞাসা করছে। আমি তোমাকে এতক্ষণ ধরে কি বুঝাইছি? i⁴ এই ভ্যালুটা 1 হয়, এই জন্যই 4 ঘর পর পর রিপিট করতেছে। খেয়াল করছো? মনোযোগ দাও। 4 দিয়ে কেন ভাগ করলাম, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। তুমি বুঝতে পারলে খুবই ভালো, বাট পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ না, কনসেপ্টের জন্য গুরুত্বপূর্ণ। কেন 4 দিয়ে ভাগ করলাম? কারণ i⁴ এই ভ্যালুটা 1 4 ঘর পর পর রিপিট করতেছে। কাহিনী বুঝছো? এই যে এটা কি পঞ্চম পদ না? 5কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 1। ওই একটাই এখানে পড়ে আসছে। এখন i⁴ এর ভ্যালু যদি 1 না হয়ে i⁴ এর ভ্যালু 1 হইতো, সেক্ষেত্রে তুমি 3 দিয়ে ভাগ করতা। এরকম কনসেপ্ট সামনে আছে, এই চ্যাপ্টারেই আছে। এখন বুঝছো তো কেন 4 দিয়ে ভাগ করব? হ্যাঁ, এখন বুঝছো তো কেন 4 দিয়ে ভাগ করব? এটা বোঝাটা কিন্তু ম্যাথসের একদম একদম কোরে চলে যাচ্ছ, পরীক্ষার জন্য না, একদম কোর কনসেপ্টে চলে যাচ্ছ। আচ্ছা, এখন আমি তোমাকে এইটা বাইর করতে বলি। ধরো i⁴ 1 2 3 4 5 6 7 8 9 10 3 7 5 2। আচ্ছা, 5 2 না দিয়ে 5 3 দিলাম, এইটা বের করতে বললাম। আয়ের মাথায় বিশাল একটা সংখ্যা দিয়ে দিছি, তো এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? তুমি হাতে তো করতেই পারবা না, ক্যালকুলেটর দিয়ে পারবা? ক্যালকুলেটর দিয়েও পারবা না, ক্যালকুলেটর দেখবে ম্যাথের দিতেছে। তো এটার জন্য তোমরা ছোট ক্লাসে একটা জিনিস পড়ে আসছো, একটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যা হয়, ওই সংখ্যার শেষের 2টা ডিজিট, শেষের 2টা ডিজিটকে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, ভাগশেষ একই হয়। আবার বলি, কোনো একটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা হয়, ওই সংখ্যার শেষের 2টা ডিজিট, শেষের 2টা ডিজিটকে যদি 4 দিয়ে ভাগ করো, ভাগশেষ একই হবে। তার মানে এই সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা পড়ে থাকবে, 53কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, ভাগশেষ সেটাই পড়ে থাকবে। 53কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়? 4 13 52 প্লাস 1। 53কে যদি 4 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত? 1 না? 7 13 52 আর 1, এটাই তো 53 হয়। তার মানে এটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে কত? i⁴ 1। 53কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 1। ওটাই এটা। এখন আয়ের মাথায় যদি বড় সংখ্যা থাকে, তাহলে তুমি কি করবা? ওই যে এইটা, শেষ 2টা ডিজিটকে, শেষ 2টা ডিজিটকে যদি 4 দিয়ে ভাগ করো, ভাগশেষ যেটা ওটাই। এই জিনিসটাই আমি সুন্দর করে লিখে দিছি। হ্যাঁ, ক্লাস নোটটা অনেক গোছানো থাকবে, তোমাদের ক্লাস নোট অনেক গোছানো থাকবে, আমি ক্লাস শেষেই দিয়ে দিব। ওকে, আর কোন বই ফলো করবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। আমি যখন পড়াবো, আমি সবগুলা বই ফলো করব, বুঝছো? আমার কাছে সবগুলা বই আছে, আমি সবগুলা বই পড়ছি। তো সবগুলা বই কম্বাইন করে সবচেয়ে পারফেক্ট যেই সিরিয়ালটা, ওই সিরিয়ালে আমি তোমাদের পড়াবো। ঠিক আছে? হোমওয়ার্ক একটা নির্দিষ্ট বই থেকে দিব, অভিধা যেই বই থেকে দেয় অক্ষরপত্র, ওটা থেকে আমি হোমওয়ার্ক দিব। বাট যখন পড়াবো, আমি কোনো স্পেসিফিক বই ফলো করব না, আমি সবগুলা বই কম্বাইন করে একসাথে পড়াবো। ঠিক আছে? ওকে, তো এই সংখ্যাটাই, মানে এই কনসেপ্টটাই এখানে লেখা আছে। আয়ের পাওয়ারের শেষ 2টা ডিজিটকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা, সেটাই আমাদের কি? আয়ের মাথায় পড়ে থাকবে। এই কনসেপ্টের অঙ্ক মাঝে মাঝে দেয়, অ্যাডমিশন টেস্টেও দেয়, একাডেমিকেও দেয়। বলো তো তাইলে এটা কি হবে? এটা কি হবে? সবাই বাইর করো তো, এটা কি হবে? আই হবে, তাই না? অনেকেই করে ফেলছো, সুন্দর। খেয়াল করো, বিশাল বড় একটা সংখ্যা আছে, তুমি যেটা করবা, শেষ 2টা ডিজিট, এই যে শেষ 2টা ডিজিট, শেষ 2টা ডিজিট কারা? 25 না? 25কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা, সেটাই। 25কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? এটা এখন তোমাকে আমার শিখাইতে হবে। ভাগশেষ নির্ণয় করা শিখছো না? 4 6 24 আর 1, 4 6 24 আর 1, তাই না? তাই তো? এই যে i⁴ 25, 25কে কি লেখা যায়? i⁴ 4 × 6 24 প্লাস 1, ভাগশেষ কিন্তু 1। এটার ভ্যালু কিন্তু 1 হয়ে যাবে। 4 × 6, এটার ভ্যালু 1 হয়ে যাবে, কারণ এটা কি? 4-এর গুণিতক। তো পরে থাকবে শুধু i। কাহিনী বুঝলাম? লাস্ট আরেকটা দিই, i⁴ 3 3 3 3 3 3 3 3 3, এটা কত হবে বলো? এটা কি হবে? এটা y হবে, তাই না? শেষ 2টা ডিজিট কত? 33। 33কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 1। 4 8 32 প্লাস 1, তাই না?
ঠিক আছে, তোমরা ক্লাসের সাথে সাথেই নোট করো, অসুবিধা নাই তো। তোমরা ক্লাসে নোট করলেও হবে, কেউ যদি ধরো নোট নাও করতে চাও, ক্লাস নোটটাই অনেক গোছানো থাকবে। কিন্তু ক্লাস নোট করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। হ্যাঁ, সবাই ক্লাসের সাথে সাথেই নোট করবা। আগের স্লাইডে যাব। আগের স্লাইডে কি হয়েছে, এই জিনিসটা লিখবা, লেখো। এটা হচ্ছে এই কনসেপ্টের মূল। এতক্ষণ ধরে যা পড়ালাম এটাই হচ্ছে সেই কনসেপ্টটা। আয়ের মাথায় যেই পাওয়ারটা থাকবে সেটাকে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, ভাগশেষ যেটা সেটাই পড়ে থাকবে। 6টা গেল কই? 6, এখানকার 6-এর কথা বলতেছো? i⁴ × 6, আচ্ছা এটার কথা বলতেছো। আচ্ছা আমি তোমাদের দেখাইতেছি, যে বুঝো নাই, মনোযোগ দাও, মনোযোগ দাও, খেয়াল করো। 4 × 6 না, আমি 2টা গোল্লা দিয়ে লিখছি। এখন এই জিনিসটাকে আমি কিন্তু আবার এইভাবে লিখতে পারি, i⁴ × 6, i⁴ × 6 ইন্টু i, তাই না, ইন্টু i⁴1। এখন খেয়াল করো, 4 × 6 এটা 24 না? 24 কিন্তু 4-এর গুণিতক, 4-এর গুণিতক আমরা কিন্তু দেখে আসছি। i⁴ এই ভ্যালুটা 1, আবার তুমি যদি i⁴ এর নাও ওই ভ্যালুটাও কিন্তু 1ই হয়। i⁴ এর মানে কি, 4-এর গুণিতক যে কোনো সংখ্যা, অর্থাৎ মাথায় 4-এর গুণিতক যেই সংখ্যাটাই থাকুক ওই ভ্যালুটা 1 হয়ে যাবে। তো এই ভ্যালুটা কি 1 হয়ে যাবে, 1 দিয়ে গুণ করলে তো ওটাই হয়। ঠিক আছে, ঠিক আছে, এখন এটা করো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে। এটা আমি করে দিব না, সবাই এটা করাই দিয়েছিলাম মাঝখানে। i⁴ 51, 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 3, তাই না? 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ পড়ে থাকে 3। এটা লিখলে কিন্তু হবে না। i³ এর ভ্যালু কত? -i। আমাদের অ্যান্সার কোনটা? ডি নাম্বারটা। আমাদের অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। আচ্ছা, এতক্ষণ আমরা যতগুলা পাওয়ার দেখলাম সবগুলাই কি ধনাত্মক পাওয়ার ছিল, তাই না? সবগুলাই ধনাত্মক সংখ্যা ছিল। এখন ঋণাত্মক পাওয়ার হলে কি হবে? এখন যদি ঋণাত্মক পাওয়ার হয় তখন কি কাহিনী হবে? ধরো আমি তোমাকে বললাম সহজ একটা জিনিস, i⁻³ এইটা কি হবে? আমরা তো ধনাত্মক পাওয়ারগুলো দেখে আসছি। ঋণাত্মক পাওয়ার হলে আমরা যেটা করব, এটাকে আগে ধনাত্মক বানায় নিব। কেমনে ধনাত্মক বানাবো? খেয়াল করো, এটাকে তুমি যদি উল্টায় দাও তাহলে এরকম পড়ে থাকে না, 1/i³। বুঝছো? এটাকে জাস্ট উল্টায় দিছো। আমি যেটা করছি, ঋণাত্মক পাওয়ারটাকে ধনাত্মক পাওয়ার হিসেবে লিখে ফেলছি, তাই না? 1/ এইটার নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে। আচ্ছা, তারপর তুমি যেটা করবা, এই যে নিচের এটাকে সিম্পলিফাই করবা। এটাকে আর সিম্পলিফাই করার কিছু নাই। আর উপরের যেই 1, আমাদের উপরের যেই 1, এটাকে তুমি i⁴ হিসেবে লিখবা, i⁴ হিসেবে লিখবা। যদি লেখো তাহলে কি পড়ে থাকে বলো তো? উপরে হচ্ছে i⁴ আর নিচে হচ্ছে কি i³। তো কি পড়ে থাকে? i³ আর i⁴ কাটা গিয়ে শুধু i পড়ে থাকে না? শুধু i পড়ে থাকে। এটাই হচ্ছে কনসেপ্ট। এখন আমি যদি মাত্রই যেটা করালাম, i⁻51, এটা তোমাকে বের করতে দিই, তুমি কি করবা? এটাকে ধনাত্মক বানাবা, উল্টায় নিবা। বুঝছো? এটাকে যদি উল্টায় নাও তাহলে কি পড়ে থাকবে বলো তো? 1/i⁻51, 1/i⁻51। এবার নিচেরটাকে সিম্পলিফাই করবে। এই যে i⁻51, এটাকে যদি সিম্পলিফাই করো, 51কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 3 না? তাহলে নিচে কি পড়ে থাকবে? i³ পড়ে থাকবে। আর উপরের 1টাকে তুমি জাস্ট সিম্পলিফাই করে i⁴ লিখবা। তাহলে এটার অ্যান্সার কত? i। বুঝছো? নেগেটিভ পাওয়ার থাকলে ভয় পাওয়ার কিছু নাই। তুমি ওটাকে জাস্ট কি উল্টায় পজিটিভ পাওয়ারে কনভার্ট করে নিবা। তারপর নিচের জিনিসটাকে সিম্পলিফাই করবা। এই যে নিচে যেই সংখ্যাটা থাকবে ওটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা, সেটাই পড়ে থাকবে। আর উপরের যে 1কে তো আমরা i⁴ হিসেবে লিখতেই পারি, কারণ i⁴ এর ভ্যালু 1। কাটাকাটি করে যেটা পড়ে থাকবে ওটাই অ্যান্সার। বুঝলাম? বুঝলাম তো? আচ্ছা, আরেকটা দিই। ধরো i⁻, -1 2 3 4 5 7 8, এইটা কি হবে? সবাই বলো তো, এইটা কি হবে? এইটা কি হবে? এইটা কি হবে? তুমি কি করবা? নেগেটিভ দেখে ভয় পাওয়ার কিছু নাই। আমরা যেহেতু পজিটিভেরটা শিখছি, পজিটিভেরটাই ব্যবহার করব। i⁻, নিচে এই সংখ্যাটা থাকবে 1 2 3 4 5 6 7 8। এখন এই যে সংখ্যাটা,
নিচেরটাকে সিম্পলিফাই করবা। 78কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়? 4 12 48, আচ্ছা কত হয়? 2 হয়, তাই না? 76, 4 19 হয় 76। তার মানে এখানে নিচেরটা সিম্পলিফাই করলে নিচে কি পড়ে থাকবে? আই স্কোয়ার পড়ে থাকবে, আর উপরে কি? i⁴। তো কাটা গিয়ে কি আই স্কোয়ার পড়ে থাকবে, যার ভ্যালু হচ্ছে -1। ঠিক আছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। এখন আর একটা জিনিস, এটা তোমরা মনে রাখবা, বুঝছো? এটা সবসময় মনে রাখবে, এটা অনেক জায়গায় কাজে দেয়। সেটা হচ্ছে এই জিনিসটা, আমি লাল কালার দিয়ে লিখে দিচ্ছি, i⁻⁻1। এটার ভ্যালু বাইর করো তো, i⁻⁻1, এটার ভ্যালু বাইর করো সবাই। i⁻⁻1, এটাকে কি লেখা যায় বলো তো? এটাকে লেখা যায় 1/i না? উপরের 1, এটাকে তুমি i⁴ লিখতে পারো, i⁴/i, যেটা হয় i³, তাই না? i³ এর ভ্যালু কত? -i। i³ এর ভ্যালু হচ্ছে -i। তার মানে আমরা লিখতে পারি i⁻⁻1, i⁻⁻1, বা যার মান হচ্ছে 1/i, সেটা অ্যাকচুয়ালি কি? নেগেটিভ i এর সমান। এইটা ভার্সিটিতে অনেক কাজে দেয়। ভার্সিটি তো ক্যালকুলেটর অ্যালাউ করে না। এই জিনিসটা তুমি যদি মুখস্থ রাখতে পারো, এটা অনেক জায়গায় কাজে দিবে। মুখস্থ না রাখলেও অসুবিধা নেই, তুমি জাস্ট একটু বের করে নিবা আর কি। তাই বুঝলাম, i⁻⁻1 বা 1/i, এর ভ্যালু কত? -i। ঠিক আছে, আচ্ছা সুন্দর, ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা আরো কয়েকটা ঘাত দেখব। প্রথম দুইটা সবাই পারবা না বলো তো? প্রথম দুইটা সবাই করো, আমি তোমাদের করার জন্য 45 সেকেন্ড সময় দিচ্ছি। প্রথম দুইটা সবাই করবা, দুইটা করার জন্য 45 সেকেন্ড সময় পাবা। প্রথম দুইটা সবাই করো, প্রথম দুইটা করার জন্য 45 সেকেন্ড সময় পাবা। পরেরটা আমি করে দিচ্ছি, 3 নাম্বারটা আমি করে দিচ্ছি, পারলে 3 নাম্বারটাও করে ফেলো। সবাই তাড়াতাড়ি করো। তোমাদের টাইম শেষ। এই দুইটা সবাই পারছো আশা করি, তাই না? এই দুইটা পারছো না? -1 আর i, এই এরপরেও অনেকের অ্যান্সার ডিফার করতেছে, এক একজন এক একটা লিখতেছো। আমি 2 নাম্বারটা করে দিচ্ছি, এরপরেও আমি তোমাদের জন্য 2 নাম্বারটা করে দিচ্ছি। এই দাঁড়াও, স্মার্ট বোর্ড কাজ করতেছে না, কি আজব দেখছো? স্মার্ট বোর্ড প্রবলেম করতেছে, একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে। তোমরা সবাই একটু করো এটা। ওকে, ঠিক হয়ে গেছে। তো i⁻⁻999 কি করবা? এটাকে পজিটিভ বানাই নিবে। এটাকে পজিটিভ বানাইলে আমাদের 2 নাম্বারটা খেয়াল করো তো। 2 নাম্বারটা আমি যদি করি i⁻⁻999, কি করবা? জাস্ট উল্টায় দাও, তাহলে কি পড়ে থাকবে? 1/i⁻999। এখন নিচেরটাকে সিম্পলিফাই করো, লাস্ট দুইটা ডিজিট। 99কে 4 দিয়ে যদি ভাগ করো, ভাগশেষ কি পড়ে থাকে বলো তো? 99কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, ভাগশেষ কি? 3 পড়ে থাকে, তাই না? তো নিচে পড়ে থাকবে i³, উপরে কি পড়ে থাকে? উপরে পড়ে থাকে i⁴। এই যে 1টাকে i⁴ লিখতে পারি, কাটাকাটি দিলে কি পড়ে থাকবে? i। বুঝলাম? 2 হচ্ছে i। এরপরেও সবাই অনেকেই ভুল করছো নাকি? হ্যাঁ, এই এরপরেও অনেকে ভুল করতেছো। -i কিভাবে হয়? এটা সহজ ছিল না? যারা -i লিখছো বুঝো নাই? আমি 2-1জনকে দেখতে পারতেছি -i। ভাগ না করতে পারলে কোন ক্লাসে নামায় দেওয়ার দরকার? একজন লেখছে ভাগশেষ বের করতে পারো নি, কোন ক্লাসে নামায় দেওয়া দরকার তোমার বলো তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা এখন 3 নাম্বারটা করি। 3 নাম্বার দেখে ঘাবড়ানোর কিচ্ছু নাই। খেয়াল করো তো, এই যে √1, এটাই কি i না? 3 নাম্বারটা সবাই একটু খেয়াল করো, √1, এটাই কি i না?
এই জিনিসটাই কিন্তু আই, আমরা শুরুতেই দেখছিলাম এই জিনিসটাই কিন্তু আই। তো এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি খেয়াল করো তো, আগে একটা মাইনাস, তারপর আই, তার মাথায় হচ্ছে 4n+3, এরকমই তো, তাই না? বুঝছো তো? বুঝছো তো? এখন খেয়াল করো, এটাকে আমি জাস্ট ভাঙায় দিব, মাইনাস আই তার মাথায় হচ্ছে 4n ইন্টু মাইনাস আই তার মাথায় হচ্ছে কিউব, তার মাথায় হচ্ছে কিউব, তাই না? এটা আর এটা। এখন আই টু দি পাওয়ার 4n এটা কিন্তু জোড় সংখ্যা এবং 4-এর গুণিতক, তো এই মাইনাসটা কিন্তু ম্যাটারই করবে না, এটা 1 হয়ে যাবে না? কাহিনী বুঝছো? এই যে আগে একটা নেগেটিভ সাইন আছে, এই নেগেটিভটা কিন্তু এখানে ম্যাটারই করবে না, কারণ এর মাথায় কি 4n আছে। 4n হচ্ছে একটা জোড় সংখ্যা, পাওয়ার যদি জোড় হয় ভেতরের পজিটিভ নেগেটিভ ম্যাটার করে না। আর এটা কি 4-এর গুণিতক, এই পাওয়ারটা 4-এর গুণিতক, তো 4-এর গুণিতক যে কোনো জিনিস পাওয়ারে থাকলে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসটা পড়ে থাকবে 1। আর এটা খেয়াল করো, মাইনাস আই তার কিউব, মাইনাস আই তার কিউব নেগেটিভ, মাথায় কি বেজোড় সংখ্যা না? বেজোড় সংখ্যা মাইনাসের উপরে দিলে কি মাইনাসটা আগে চলে আসে, তো এই জিনিসটা পড়ে থাকবে হচ্ছে মাইনাস আই কিউব, এটা কনভার্ট হবে কি মাইনাস আই কিউবে। কাহিনী বুঝছো? এই যে মাইনাস মাইনাস আই তার মাথায় কিউব দিছো, কিউব কি বেজোড় সংখ্যা, 3 হচ্ছে বেজোড় সংখ্যা এখানে, তো নেগেটিভের মাথায় তুমি যদি বেজোড় সংখ্যা দাও সেটা কি মাইনাস হয়ে যাবে, আর আই কিউব তো আই কিউবই। এখন আই কিউবের ভ্যালু কত? মাইনাস আই না, বলো? আই কিউবের ভ্যালু হচ্ছে মাইনাস আই, তার আগে আরেকটা আই আছে, তো মাইনাস মাইনাস আই, বুঝছো? মাইনাস মাইনাস আই, বা যার ভ্যালু হচ্ছে আই, হ্যাঁ আই। এই বুঝলাম তো? হোমওয়ার্ক দিব আমি তোমাদের, হোমওয়ার্ক দিব 2-3টা ক্লাস যাক, তারপর হোমওয়ার্ক দিব, 2-3টা ক্লাস গেলে তারপর হোমওয়ার্ক দিব, ঠিক আছে? ঠিক আছে, এখন এই আরেকটা অঙ্ক দিই, এটা করবা সবাই, ভার্সিটিতে আসছে কিন্তু, এটা করো সবাই, তাড়াতাড়ি করো দেখি। একটা মাত্র কনসেপ্ট শিখছি, সেটা হচ্ছে আয়ের মাথায় যেই পাওয়ার থাকবে ওটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা, সেটাই আনসার, এটাই রিক্যাপ, আর তো কিছু রিক্যাপ নেই। আয়ের মাথায় যেই পাওয়ারটা থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা, ওটাই পড়ে থাকবে। মডুলাস আর্গুমেন্ট আজকের ক্লাসে না, কালকে, নেক্সট ক্লাসে। এটা করতে পারবে না সবাই, খেয়াল করো, আই টু দি পাওয়ার -4, এটাকে যদি আমি উল্টায় লিখি তাহলে কি 1/i টু দি পাওয়ার 4 থাকে না? i টু দি পাওয়ার -4, এটাকে জাস্ট উল্টায় লিখলাম 1/i টু দি পাওয়ার 4। i স্কয়ারের ভ্যালু কত? এই যে i স্কয়ারের ভ্যালু হচ্ছে -1, -1 লিখে ফেললাম। তারপর i কিউবের ভ্যালু কত? -i না? i কিউবের ভ্যালু তো -i, তো যেটা পড়ে থাকে -4i, -4i, আর 5i তো 5i, বুঝছো? জাস্ট সিম্পলিফাই করে লিখছো। এখন i টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে 1, তো 1/1 কি পড়ে থাকবে? 1 -1 -4i প্লাস 5i, 1 আর -1 কাটা, -4টা i আর 5টা i, যোগ করলে কি শুধু i পড়ে থাকবে। সবাই কি বুঝলাম? আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। যারা এটা নিজে নিজে করতে পারছো, ভেরি গুড, তোমরা এতক্ষণ পর্যন্ত সব কিছু বুঝছো, সব কিছু বুঝছো। হ্যাঁ, আমি অনেকগুলো অ্যান্সার দেখতে পারতেছি, ঠিক আছে, ঠিক আছে। আমরা এখন আরেকটা কনসেপ্ট দেখব, এটা অ্যাডমিশনে আসে, খেয়াল করো সবাই, ভুল কি করলাম? √2 ইন্টু √3, এটা আমি লিখলাম, দেখো রুট দুইটা কম্বাইন করে দিছি, তাহলে ভিতরে কি -2 ইন্টু -3 কি হয়ে যায়? 6 হয়ে যায়। আরেকজন বলছে ক্যালকুলেটর দিয়ে কিভাবে করব। এখন ক্যালকুলেটর দিয়ে করার সময় আগে কনসেপ্ট শিখো, ক্যালকুলেটর দিয়ে কেমনে করবে ওটা আমি দেখাই দিব। জটিল সংখ্যা চ্যাপ্টারের অলমোস্ট সব কিছু ক্যালকুলেটর দিয়ে করে ফেলা যায়, পরে আগে কনসেপ্টগুলো শিখো, তারপর দেখো তো এইটা কি ঠিক আছে? ঠিক না থাকলে ভুল কই করছি? দেখো, তোমরা ছোট ক্লাসে নিশ্চয়ই এরকম জিনিস পড়ে আসছো, তাই না? তোমরা ছোট ক্লাসে নিশ্চয়ই এরকম জিনিস পড়ে আসছো, √2 ইন্টু √3, এটাকে কি লেখা যায়? √2 ইন্টু 3, তাই না? রুট দুইটা কম্বাইন করে ফেলছি, কম্বাইন করলে কি পড়ে থাকে? √6। এইটা ঠিক আছে, তাহলে কি উপরেরটাও ঠিক আছে? হ্যাঁ, তাহলে উপরেরটাও কি ঠিক আছে? উপরেরটা একটু ঝামেলা আছে। কেন ঝামেলা? এই নেগেটিভ সংখ্যা নিয়ে আসলে গ্যাঞ্জাম হয়ে গেছে।
রুটের নিচে যদি নেগেটিভ নাম্বার থাকে তাহলে একটা ঝামেলা হয়ে যায়। আচ্ছা, তার আগে তোমরা আগে আমাকে বলো তো এই জিনিসটা কি? এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি না, √2 √-2, √-2, এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি বলো তো? √2i, এটা কিন্তু আমরা লিখতে পারি, তাই না? ভেতরে একটা -1 ছিল, -1টাকে তুমি যদি রুটের বাইরে আনো তাহলে কি i হয়ে যাবে, তাই না? এটা তো বুঝতে পারতেছো। রুটের ভিতরে একটা নেগেটিভ গুণ আকারে আছে, নেগেটিভ মানে -1 গুণ আকারে আছে, ওই মাইনাসটা আমরা বাইরে আনলে কি i হয়ে যায়। আচ্ছা, এখন এই জিনিসটা আসলে ভুল কোথায়? এই জিনিসটা আসলে ভুল কোথায় ওইটা দেখানোর জন্য আমরা আরেকটা জিনিস দেখি। i² এর ভ্যালুটা আমরা বের করছি না? i² এর ভ্যালুটা আমরা বের করছি না? i² এর ভ্যালু কত বলো তো? -1, আমরা দেখে আসছি। আচ্ছা, এখন i² এটাকে আমরা কি লিখতে পারি? i × i না? i² কে আমরা লিখতে পারি i × i। এখন প্রথম যে i সেটাকে আমি √-1 লিখলাম, দ্বিতীয় যে i সেটাকে আমরা √-1 লিখলাম। বুঝছো কি করছি? এই আইটাকে √-1, এটাকেও √-1 লিখলাম। এখন এইটা যদি ঠিক থাকে, আমরা কি করছি? দুইটা রুটকে কম্বাইন করছি। এই যে এই রুটটা আর এই রুটটা দুইটাকে একটা রুটের ভেতর নিয়ে আসছি। তো √-1 আর √-1 এই দুইটাকে আমি যদি একটা রুটের ভেতর নিয়ে আসি, -1 × -1 হয়। এখন -1 × -1 +1 হয়ে যায় না? -1 × -1 +1 হয়ে যায়, তো কি পড়ে থাকে? √1। √1 মানে কি 1 না? তাইলে আমরা কি প্রমাণ করলাম দেখো তো? i² এর ভ্যালু আমরা প্রমাণ করছি -1, আবার সেম i² ওইটার ভ্যালু প্রমাণ করে দিলাম 1, -1 = 1। কি কাহিনীটাই করলাম, বুঝছো তো? দেখো, এই জিনিসটা যদি ঠিক হয় তাহলে এটাও ঠিক আছে। এখন এটা তো ঠিক নাই, আমি তো বুঝতে পারতেছি, তার মানে এই জিনিসটা আসলে ভুল, কিছু একটা ভুল হয়েছে। কাহিনী বুঝলাম। এখানে আমি যেটা করছি, দুইটা রুটের নিচে নেগেটিভ নাম্বার আছে, এটা দুইটা নেগেটিভ নাম্বারকে একটা রুটের ভেতর নিয়ে আসছে। তো সেটা যদি আমি এখানেও অ্যাপ্লাই করি, এটার ভ্যালু 1 চলে আসতেছে। 1 আর -1 সমান, জীবনেও সমান না। তার মানে একটা গ্যাঞ্জাম করছি। কোথায় গ্যাঞ্জাম করছি? এই যে এখানটায় গ্যাঞ্জাম করছি। আমি দেখো এই দুইটা রুটকে একসাথে কম্বাইন করে ফেলছি না? এইটা করা যাবে না। রুটের নিচে যদি নেগেটিভ নাম্বার থাকে, রুটের নিচে যদি দুইটাই নেগেটিভ নাম্বার থাকে, ওই দুইটা রুটকে তুমি কখনোই কম্বাইন করতে পারবা না। কেন পারবা না বা কিভাবে করতে হয় এই জিনিসটা আমরা এখন দেখতেছি। খেয়াল করো, √(a) × √(b) এই জিনিসটা তুমি √(ab) দুইটা রুটকে কম্বাইন করে লিখতে পারবা। কখন লিখতে পারবা? যখন a আর b দুইটা একসাথে নেগেটিভ না হয়। কাহিনী বুঝছো? দুইটা রুটকে তুমি তখনই কম্বাইন করতে পারবা যখন a আর b দুইটা একসাথে নেগেটিভ না হয়। অর্থাৎ ধরো a আর b, a এর চিহ্ন যদি পজিটিভ, b এর চিহ্ন পজিটিভ, তুমি এটা লিখতে পারবা। ফর এক্সাম্পল, আমরা √2 × √3 এটাকে লিখতে পারবো √6, কোনো সমস্যা হবে না। একটা নেগেটিভ একটা পজিটিভ, a এর ভ্যালু নেগেটিভ, b এর ভ্যালু পজিটিভ, √-2 × √3, সেক্ষেত্রে আমরা এই দুইটা কম্বাইন করতে পারবো। এটাকে যদি কম্বাইন করো, যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে √-6। এই দুইটা কম্বাইন করা যাবে। a পজিটিভ, b নেগেটিভ, √2 × √-3, এই ক্ষেত্রেও আমি এই দুইটা রুটকে একসাথে নিয়ে আসতে পারবো। বুঝছো? দুইটা রুটকে একসাথে কম্বাইন করে দিলাম, তাহলে √-6 থাকে। কিন্তু ঝামেলা তখনই হবে যখন a আর b দুইটা একসাথে নেগেটিভ হয়ে যাবে। কাহিনী বুঝছো? √a × √b, ঝামেলা তখনই হবে √a × √b, এইটা ইকুয়ালস টু, আর এইটা তুমি লিখতে পারবে না যখন a আর b দুইটা একসাথে নেগেটিভ হয়ে যাবে। তখন তোমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে নেগেটিভ √(ab). কেন? এটা একটু পরেই আসতেছি। দুটাই যদি নেগেটিভ হয়, √(a × √(b) এটাকে কম্বাইন করে তুমি কখনোই এটা লিখতে পারবে না। ফর এক্সাম্পল, √-2 × √-3, √-3, এটাকে তুমি কখনোই একসাথে কম্বাইন করে দিতে পারবে না। কেন কম্বাইন করতে পারবে না সেটাই আমি দেখাচ্ছি। দেখো, √-2 এটাকে কি লেখা যায়? এই মাইনাসটাকে তুমি যদি রুটের বাইরে আনো, খেয়াল করো, √-2 রুটটাকে -1টাকে রুটের বাইরে আনো, তাহলে কি √2i পড়ে থাকে না?
এই যে √2, এটাকে আমি এই জিনিসটা লিখলাম, রুটের নিচে একটা নেগেটিভ সাইন আছে, ওই নেগেটিভটাকে জাস্ট বাইরে নিয়ে আসছি, আনলে এটা হয়। তারপর √-3, ওই রুট নেগেটিভটাকে আমি যদি মাইনাসের বাইরে আনি, মানে মাইনাসটাকে যদি রুটের বাইরে আনি, তাহলে যেটা পরে থাকবে সেটা হচ্ছে √3i। কাহিনী বুঝছো? আমি দুইটা মাইনাসকেই রুটের বাইরে আনছি। এখন এই দুইটা গুণ করো, √2√3 ইন্টু i², তাই না? বলো তো, এই দুইটা যদি গুণ করো তাহলে কি পড়ে থাকে? √2 ইন্টু √3 ইন্টু i²। √2√3 গুণ করলে কি হয়? √6। i² এর ভ্যালু কত? -1। তার মানে এই জিনিসটা যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে -√6। এই জিনিসটা যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে -√6। দেখো, তখন তুমি কিন্তু এই জিনিসটাই -√ab মাইনাস এটা ইন্টু এটা যদি করো তাহলে মাইনাস এটা আছে। বুঝলাম সবাই? এইটা অ্যাডমিশনের জন্য, একাডেমিকে খুব কম আসে। এই সবাই কি বুঝলাম? দুইটা রুটকে তুমি তখনই কম্বাইন করতে পারবা যখন দুইটা একসাথে নেগেটিভ না হয়। একসাথে নেগেটিভ হলে ওটা কম্বাইন করতে পারবে না। কেন? ওই যে আই এসে গ্যাঞ্জাম করে, দুইটাই একসাথে গুণ হয়ে যাইতো। ঠিক আছে, তুমি চাইলে এগুলো আয়ের মাধ্যমে প্রকাশ করতে পারো। খেয়াল করো, √2, এই যে √3, এটাকে কি লেখা যায়? √2i ইন্টু 3, √3, √6i হবে না? এটাও কিন্তু √6i, এটাও কিন্তু √6i। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন বলো তো এটার উত্তর কি হবে? দেখেই আনসার বলো, এটার উত্তর কি হবে? বুঝো নাই? দুইটা রুটকে তুমি একটা রুটের ভেতর কম্বাইন করতে পারবা না যদি কি দুইটাই নেগেটিভ হয়। এই যে দুইটাই নেগেটিভ হলে তোমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। কেন? তার অ্যাপ্লিকেশনটা ওখানে দেওয়া আছে, তার প্রমাণটা ওখানে দেওয়া আছে। আইটা কিভাবে নিলাম? এই যে √-2, এটা কি একটা মাইনাস আছে না ভেতরে? রুটের ভেতরে একটা -1 আছে না? √-2, এটাকে কি লিখতে পারো? √2 ইন্টু -1। ওই -1টাকে বাইরে আনছি, -1টাকে বাইরে আনলেই কি আই হয়। -1টাকে বাইরে আনলেই কি আই হয়। আচ্ছা, তো যারা ফর্মুলা বুঝছো তারা জানো এটা কি। ডিরেক্টলি তুমি কি করতে পারবা? নেগেটিভ √, এই দুইটা গুণ করে দিবা, -16 ইন্টু -1, যেটা পড়ে থাকে সেটা হচ্ছে নেগেটিভ √16 বা কত? -4। ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করছো। তুমি ফর্মুলা অ্যাপ্লাই না করে জটিল সংখ্যার সাহায্যেও করতে পারো। জটিল সংখ্যার সাহায্যে কেমনে করবা? খেয়াল করো, √-16 ইন্টু √-1। খেয়াল করো, √-16, ভেতরে একটা মাইনাস আছে না? রুটের ভেতরে একটা মাইনাস আছে, তো এই যে রুটের ভেতরে একটা মাইনাস আছে, ওই মাইনাসটাকে যদি রুটের বাইরে আনতে চাও সেটা কি আই হয়ে যাবে না? বুঝছো তো? -16 মানে কি? 16-র সাথে একটা -1 গুণাকারে আছে, সেটা রুটের ভেতরে। ওই -1টাকে বাইরে আনলে আই হবে, আই ইন্টু √16। আর এটাও কি আই না? তো এখন √16 এটাকে লেখা যায় 4, আই ইন্টু আই গুণ করলে কত হয়? i²। অ্যান্সার কি? -4। বুঝলাম তো? সবাই কি বুঝছি? তো এর মাধ্যমে আমাদের আয়ের ঘাত এই টপিকটা শেষ। আমরা পরের টপিকে যাচ্ছি। প্রথম টপিকটা আসলে অনেক টাইম চলে গেছে। আয়ের ঘাত এই টপিকটা শেষ। ওকে, সবাই ক্লাসে মনোযোগ দিবা। আয়ের ঘাত এই টপিকটা শেষ। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আয়ের ধারা। এখান থেকেও প্রশ্ন আসে, আয়ের ধারা। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে আয়ের ধারা। আয়ের মাথায় ক্রমিক পূর্ণ সংখ্যা থাকবে। আচ্ছা, আমরা আয়ের একটা ধারা দিই তো, i⁴ প্লাস i² প্লাস i³ প্লাস i⁴। দেখো, আয়ের মাথায় 4টা ক্রমিক পূর্ণ সংখ্যা দিছি না? 1, 2, 3, 4। এই ধারাটার যোগফল বাইর করো তো সবাই। ধারা সিকোয়েন্স না। এই ধারাটার যোগফল বাইর করো। খেয়াল করো তো, i⁴ এটা কি আই না? i² এর ভ্যালু কত? -1 না? তারপর i³ এই ভ্যালুটা কত? আমরা দেখে আসছি -i। i⁴ এই ভ্যালুটা কত? +1। এখন খেয়াল করো তো, এখানে কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে। কে কাকে কাটতেছে বলো তো? এই -1 এই +1 কে নিয়ে ভ্যানিশ হয়ে যাবে। আবার এই i -i কে নিয়ে ভ্যানিশ হয়ে যাবে, তাই না? ও ওকে কাটবে, হলুদটাকে কাটবে, তাই না? তো সবাই কাটাকাটি গিয়ে এই ধারাটার যোগফল কি হয়ে গেল?
জিরো হয়ে গেল না? তাই তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আই এর মাথায় দেখো 1 2 3 4 চারটা ক্রমিক পূর্ণ সংখ্যা আছে। আই এর মাথায় চারটা ক্রমিক পূর্ণ সংখ্যা আছে। এরকম চারটা পদের যোগফল কি জিরো না? এরকম চারটা পদের যোগফল কত? জিরো। আচ্ছা, এখন এখান থেকে আমরা বলতে পারি যদি 1 2 3 4 না থেকে যে কোনো চারটা ক্রমিক পূর্ণ সংখ্যা থাকতো তাইলেও এই যোগফলটা জিরো হইতো। আয়ের মাথায় কি 1 2 3 4 আছে না? আমি বললাম এবার 1 2 3 4 না, যে কোনো চারটা পূর্ণ সংখ্যা ক্রমিক হওয়া লাগবে, মানে পাশাপাশি চারটা পূর্ণ সংখ্যা, সেক্ষেত্রেও রেজাল্টটা জিরো হবে। কেমনে? চিন্তা করো। আমি ধরো আয়ের মাথায় কি দিয়ে শুরু করবো? যে কোনো একটা সংখ্যা বলো, যে কোনো একটা সংখ্যা বলো। 7 দিয়ে শুরু করলাম, আই টু দি পাওয়ার 7। আমি কি নিব? চারটা পদ নিব, কিন্তু পাওয়ারগুলা ক্রমিক পূর্ণ সংখ্যা। খেয়াল করছো? চারটা পদ নিছি, পাওয়ারগুলা ক্রমিক পূর্ণ সংখ্যা। এখন এখান থেকে তুমি যদি আই টু দি পাওয়ার 6 কমন নাও, সবচেয়ে নিচের যেই ঘাত তার থেকে এক কম, আই টু দি পাওয়ার 6 কমন নাও, তাহলে কি পড়ে থাকবে বলো তো? প্রথমটা থেকে পড়ে থাকবে আই, পরেরটা থেকে পড়ে থাকবে আই স্কোয়ার, আচ্ছা আই টু দি পাওয়ার 1, পরেরটা থেকে পড়ে থাকবে আই কিউব, পরেরটা হচ্ছে আই টু দি পাওয়ার 4। এখন দেখো তো ব্র্যাকেটের মধ্যে যেই বেচারা আসছে ওর রেজাল্ট তো মাত্রই বাই করছি, জিরো না? এই যে এটা, এই ধারাটার যোগফল কত? এই বেচারার যোগফল যদি জিরো হয়, এই ধারাটার যোগফল কত? আই টু দি পাওয়ার 6 ইন্টু জিরো মানে জিরো। তো আই টু দি পাওয়ার 7 থেকে শুরু করছি। কোথা থেকে শুরু করতেছি একদমই ম্যাটার করে না, চারটা ক্রমিক পূর্ণ সংখ্যা হইলেই হয়েছে, ওই চারটা পদের যোগফল শূন্য। তুমি যে কোনো একটা পদ থেকে শুরু করো, ধরো আমি আই টু দি পাওয়ার 101 থেকে শুরু করবো, তোমার জাহান্নাম থেকে শুরু করো, আই টু দি পাওয়ার 101 থেকে শুরু করলাম। কি করতে হবে? চারটা পদ নিতে হবে, পাওয়ারগুলা ক্রমিক পূর্ণ সংখ্যা। 101 প্লাস 102 103 প্লাস 104। এখন এখান থেকে তুমি যদি আই টু দি পাওয়ার সবচেয়ে নিচে যেটা 101 তার থেকে এক কম কমন নাও, তাহলে আই টু দি পাওয়ার 100 যদি কমন নাও, আই টু দি পাওয়ার 100 যদি কমন নাও, তাহলে কি পড়ে থাকবে ভেতরে? আমাদের সেই আগের জিনিসটা, সেই কালপ্রিটটাই পড়ে থাকবে, তাই না? এটার ভ্যালু তো শূন্য, এটার ভ্যালু শূন্য হলে ওরা তুমি যা দিয়ে গুণ করো না কেন ওই রেজাল্টটা কি জিরোই আসবে। বুঝলাম? নেগেটিভের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে? নেগেটিভ হলেও হবে, নেগেটিভ হলেও হবে, শর্ত হচ্ছে একটাই, যেখান থেকে শুরু করো আয়ের পাওয়ার চারটা যদি ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, এরকম চারটা পদের যোগফল সব সময় জিরো হবে, সব সময় জিরো হবে। এই কনসেপ্টটা বুঝছি, এই কনসেপ্টটা বুঝছি। এখন খেয়াল করো তো, আমি যদি 1 থেকে শুরু করি, আমি যদি 1 থেকে শুরু করি, 1 প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব, এটার ভ্যালুও শূন্য হবে। কারণ এই যে 1টাকে তুমি আসলে কি লিখতে পারো বলো তো? 1টাকে লেখা যায় আই টু দি পাওয়ার 0, আই তো আই টু দি পাওয়ার 1 প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব। তোমরা বের করে দেখো, এটার রেজাল্টও জিরো আসবে। দেখো আয়ের পাওয়ার কি? চারটা ক্রমিক পূর্ণ সংখ্যা না? 0 1 2 3, চারটা ক্রমিক পূর্ণ সংখ্যা হলেই কি যোগফল জিরো। কাহিনী কি বুঝলাম সবাই? বলো তো। ঠিক আছে, ঠিক আছে। এখন খুবই ইম্পর্টেন্ট একটা কথা, সবাই মনোযোগ দাও, সবাই এখানে মনোযোগ দিতে হবে, কিন্তু এই কনসেপ্টটা অনেকেরই থাকে না। দেখো কে কাকে কাটতেছে, কে কাকে কাটতেছে? চারটা পদ না, এর মধ্যে দুইটাকে কাটবে, তাই না? এই লাল পদটা এই লালটাকে কাটছে, তাই না? ও ওরে কাটছে, ও ওরে কাটছে, তাই না? তার মানে খেয়াল করো তো, মাথায় পাওয়ার বেজোর থাকলে সে পরের বেজোর পদটাকে কাইটা দিছে না বলো তো? আয়ের মাথায় যেই পাওয়ারটা, সে তার পরের যেই বেজোর পদটা, বেজোর পাওয়ারটা আই কিউব, সেকে কিন্তু কাটছে। আয়ের ভ্যালু তো আই কিউবের ভ্যালু কি? মাইনাস আই, এই দুইটা কাটা হয়ে জিরো হয়ে গেছে। আর আয়ের মাথায় যেই জোরটা ছিল, খেয়াল করো আই স্কোয়ার, সে কাকে কাটছে? তার পরের জোর পদটাকে, পরের জোর পদটাকে। এটার ভ্যালু -1, এটার ভ্যালু -1, এটার ভ্যালু -1, এটার ভ্যালু +1, দুইজন মিলে কাটা হয়ে গেছে। তো কে কাকে কাটতেছে? একটা পদ তার ঠিক পরের পদটা ওকে কাটবে না, পরের পরেরটাকে কাটবে। মাথায় যেই বেজোর, ও তার পরের বেজোর পদটাকে কাটবে। বুঝছো? এটা কি বুঝলাম? তাহলে বলো তো এখান থেকে কে কাকে কাটবে? আই টু দি পাওয়ার 7 এ কাকে কাটবে? আই টু দি পাওয়ার 9 কে কাটবে, ঠিক আছে?
এরপর আই টু দি পাওয়ার 8, এ কাকে কাটবে? পরের যেই জোড় পদ আই টু দি পাওয়ার 10। এটা বুঝছি? সবাই একটু মাথায় নাও তো, সবাই একটু মাথায় নাও, কে কাকে কাটতেছে? কে কাকে কাটতেছে? একটা পদ তার পরের পদটাকে কিছু করবে না, তার পরেরটাকে কেটে দিবে। ঠিক আছে? আচ্ছা, এই কনসেপ্টটা আশা করি বোঝা গেছে। একটা পরপর কাটে, একটা পরপর কাটে। সুন্দর সুন্দর। ওকে, এই যে এটার যোগফল বাইর করতে পারবে না, ওই জিনিসটা আমি একটু অন্যভাবে লিখছি। আই টু দি পাওয়ার 4n, আই টু দি পাওয়ার 4n এর ভ্যালু কি 1 না? বলো তো, আই টু দি পাওয়ার 4n এই ভ্যালুটা হচ্ছে 1। আই টু দি পাওয়ার 4n প্লাস 1 এটা কি? শুধু আই, তাই না? বলো তো, আই টু দি পাওয়ার 4n প্লাস 1 এটা কি আই না? আমরা দেখছিলাম 1 পরে থাকে। তারপর আই টু দি পাওয়ার 4n প্লাস 2 এটা কি? আই স্কোয়ার। আই স্কোয়ার মানে কি? -1। আই কিউব, আই কিউব মানে কত? -i, তাই না? আই এর মাথায় যে চারটা পাওয়ার তারা কিন্তু ক্রমিক পূর্ণ সংখ্যা। এখানেও দেখছো 4n, 4n প্লাস 1, 4n প্লাস 2, 4n প্লাস 3, চারটা পাওয়ার তুমি যখনই দেখছো ক্রমিক পূর্ণ সংখ্যা, যোগফল কি? 0 হবে, যেটা আসলে এখান থেকেও দেখা যাচ্ছে। এই 1 এই -1 কে নিয়ে ভ্যানিশ হবে, তাই না? তার মানে এই বেচারা তার পরের যে জোড় পদটা, জোড় ঘাত যেটা, ওরে ভাগায় নিয়ে যাবে, দুজন ভ্যানিশ হয়ে যাবে। তারপর এইটা আর এটা দুজন মিলে কি? 0 হয়ে যাবে। এই দুইজন মিলে কি? 0 হয়ে গেল। কাহিনী বুঝলাম তো? আচ্ছা, এখন 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 আমরা ধারার যোগফল বাইর করব। এই যে আমাদের এতক্ষণের সামারিটা এখানে লেখা আছে, এই লাইনটা বুঝতে পারলে তুমি সবকিছু বুঝছো। এ বি সি ডি যদি চারটা ক্রমিক পূর্ণ সংখ্যা হয় তাহলে এইটা 0। ক্রমিক পূর্ণ সংখ্যা মানে কি? পাশাপাশি পূর্ণ সংখ্যা। এই লাইনটা বুঝলে তুমি এতক্ষণে সবগুলা কনসেপ্ট বুঝছো। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে অনেকগুলো ধারা দেওয়া আছে, এই সবগুলো ধারার যোগফল আমরা একটু বাইর করব। ছোট ছোট ধারা দেওয়া আছে, এই ছোট ছোট ধারাগুলো যোগ করে তারপর বড় বড় ধারায় যাব। প্রথম ধারা বলো তো, আই প্লাস আই স্কোয়ার, এটার ভ্যালু কত? আই এর ভ্যালু তো শুধু আই, আই স্কোয়ারের ভ্যালু কত? -1। তো প্রথম ধারাটার যোগফল এটাই, আমাদের প্রথম ধারাটার যেই ভ্যালু সেটা এটাই। এখন দ্বিতীয় ধারাটা খেয়াল করো তো, এখানে কয়টা পদ আছে? 1, 2, 3, 4, 5টা। সবগুলার পাওয়ার কি? ক্রমিক পূর্ণ সংখ্যা না? সবগুলার পাওয়ার কি? ক্রমিক পূর্ণ সংখ্যা। এখন এখানে খেয়াল করো তো, তুমি যদি প্রথম 4টা পদ নাও, এই 4টা পদের যোগফল কি 0 না? কারণ আয়ের মাথায় পাওয়ার কি? ক্রমিক পূর্ণ সংখ্যা। আমি তোমাকে বলছিলাম আয়ের মাথায় 4টা ক্রমিক পূর্ণ সংখ্যা যদি যোগ আকারে থাকে, ওটার যোগফল সবসময় 0ই হবে। তার মানে এই জিনিসটার যোগফল কি? 0 হয়ে গেছে না? এই জিনিসটা তো 0 হয়ে গেছে, মানে এই জিনিসটা জাস্ট কাটা চলে যাবে, তাই না? এই জিনিসটাকে জাস্ট কাটা চলে যাবে, 0-র সাথে যেটাই যোগ করো না কেন ওটাই থাকে। আলটিমেটলি পড়ে থাকবে কি? শুধু আই টু দি পাওয়ার 5 না? তো এটার অ্যান্সার কি? আই টু দি পাওয়ার 5। আই টু দি পাওয়ার 5 এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে কি পড়ে থাকবে? 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যত, শুধু আই পড়ে থাকতেছে। এটা কি বুঝলাম? এটা কি বুঝলাম সবাই? এখন তুমি একটু বুদ্ধিমান যদি হও, এখানে খেয়াল করো, তোমাকে আই টু দি পাওয়ার 5 বের করা লাগছে, পরে আবার ওটাকে সিম্পলিফাই করা লাগছে, তাই না? এই যে আই টু দি পাওয়ার 5 বাইর করছো, এই যে এইটা, তারপর সেটাকে আবার সিম্পলিফাই করলে কি আই এ কনভার্ট হয়েছে। তুমি যদি একটু বুদ্ধিমান হও, তুমি যদি প্রথম থেকে চারটা পদ নিছো না, প্রথম থেকে চারটা পদ না নিয়ে শেষ থেকে 4টা পদ নিতা, বলো, শেষ থেকে 4টা পদ নিছো, এই 4টা পদের যোগফল 0 না? কারণ আমি তোমাকে কি বলছি, আয়ের মাথায় 4টা ক্রমিক পূর্ণ সংখ্যা থাকলেই যোগফল 0। কই থেকে শুরু হইতেছে ওটা একদমই ম্যাটার করে না। তার মানে এই যে বক্স, এই বস্তাটার যোগফল 0 না, এটাকে একটা বস্তা হিসেবে চিন্তা করো, যেখানে আয়ের কি 4টা পদ আছে যাদের পাওয়ার ক্রমিক পূর্ণ সংখ্যা, এটার ভ্যালু 0। তাহলে কি পড়ে থাকবে? শুধু আই। সুবিধাটা কি হয়েছে? তোমাকে এই লাইনটা আর লেখা লাগতেছে না, ইকুয়ালস টু আই টু দি পাওয়ার 5, সিম্পলিফাই করা লাগতেছে না, তুমি সরাসরি কি প্রথম পদটা লিখে ফেলতেছো, আই। বুঝছো? আয়ের মাথায় বড় পাওয়ার থাকলে কি হয়? ওটার আবার সিম্পলিফাই করতে হয়। এই জন্য আমি কি প্রথম থেকে 4টা পদ নেই নাই, শেষ থেকে 4টা পদ নিচ্ছি। 4টা পদ থাকলেই যাদের মাথায় কি ক্রমিক পূর্ণ সংখ্যা আছে, এই যে খেয়াল করো 2, 3, 4, 5 ক্রমিক পূর্ণ সংখ্যা না, ওটার যোগফল 0 হবেই। তুমি প্রথম থেকে নাও, শেষখান থেকে নাও, মাঝখান থেকে নাও, অসুবিধা নেই। 4টা ক্রমিক পূর্ণ সংখ্যা হইলেই যোগফল 0। এটার ভ্যালু 0, পরে থাকলো কি? আই।
ঠিক আছে? আচ্ছা, এর পরেরটা খেয়াল করো তো, এখানে কয়টা পদ আছে? 6টা পদ, তাই না? তুমি চাইলে, তুমি যদি বোকা হও, তুমি যদি বেশি কাজ করতে চাও, তুমি প্রথম 4টা পদ নাও, এই 4টা পদের যোগফল 0, তো পরে থাকবে কি? i টু দি পাওয়ার 5 প্লাস i টু দি পাওয়ার 6। পরে আবার বোকার মতো কি এটারে সিম্পলিফাই করতে হবে। i টু দি পাওয়ার 5 এর ভ্যালু হচ্ছে i, এরপর i টু দি পাওয়ার 6 এটার ভ্যালু কি হবে? i স্কয়ার বা -1। এটা যদি তুমি বোকা হও, বুঝছো, তুমি বুদ্ধিমান হইলে তুমি কি এটা করবা না? তুমি কি জানো, i এর মাথায় 4টা ক্রমিক পূর্ণ সংখ্যা হইলেই যোগফল 0। তো তুমি শুরুর থেকে 4টা পদ কেন নিবা? তুমি শেষের থেকে 4টা পদ নাও, এই 4টা পদের যোগফল 0। তাহলে পরে থাকবে কারা কারা? জাস্ট প্রথম 2টা পদ। প্রথম 2টা পদ কারা কারা? i প্লাস i স্কয়ার। দেখছো তোমাকে কি সিম্পলিফাই করা লাগছে? i প্লাস i স্কয়ারের ভ্যালু কত? i মাইনাস 1। শেষ, i মাইনাস 1। হ্যাঁ, বুঝতে পারলাম। এবার লাস্টেরটা, এখানে কয়টা পদ? 7টা পদ আছে, তাই না? তুমি যদি শেষ থেকে 3টা পদ নাও, এই বক্সের মধ্যে যেটা লিখছি, এই বক্সের মধ্যে যেটা আছে ওর ভ্যালু কত? 0। ওর ভ্যালু হচ্ছে 0। প্রথমে 3টা পদ আছে, এখন তুমি প্রথম 3টা পদ লিখবা। তুমি কি জানো, একটা বেজোড় ঘাত তার পরের বেজোড় ঘাতকে কাটা দেয়, তো এ ওকে কাটা দিয়ে দিবে, তোমাকে আর কিছু লেখাও লাগবে না, তুমি দেখেই বুঝতে পারতেছো না। i1 i কিউব, i টু দি পাওয়ার 1 i কিউব, একটা তার পরের বেজোড় ঘাতকে কেটে দেয়, এটা আমরা জানি। তো এটা কাটা দিবা, অ্যান্সার কি? i স্কয়ার। i স্কয়ারের ভ্যালু কত? -1। বুঝতে পারলাম তো? এগুলো ছিল পিচ্চি পিচ্চি অঙ্ক, পদ সংখ্যা অনেক কম, তাই না? মাত্র কয়টা পদ। এখন আমরা অনেক বড় বড় ধারা দেখব। এতটুকু কি সবাই বুঝছি? এতটুকু কি সবাই বুঝছি? এখন আমরা যেটা করব, অনেক বড় বড় ধারা দেখব। দেখো দেখো দেখো, যাচ্ছে কিন্তু, না বুঝলে বলবা, না বুঝলে বলবা। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এবার ধারাটা খেয়াল করো, i স্কয়ার ইকুয়ালস টু -1, তার মানে i হচ্ছে কি আমাদের ওই জটিল সংখ্যার একক। তোমাকে একটা ধারা বের করতে বলছে, i টু দি পাওয়ার 1 2 3 23 পর্যন্ত গেছে। i এর মাথায় পাওয়ারগুলো খেয়াল করো, ক্রমিক পূর্ণ সংখ্যা। ধারাটা খেয়াল করো, i এর মাথায় পাওয়ারটা কিন্তু ধারায় আছে, তাই না? পাওয়ার পাওয়ার 1 2 3 4, তাই না? ধারাটার বৈশিষ্ট্য কি? ক্রমিক পূর্ণ সংখ্যা 1 করে বাড়তেছে, তাই না? 1 2 3 4 5 এভাবে কত পর্যন্ত গেছে? 23 পর্যন্ত গেছে। বুঝতে পারলাম? এরকম ধারা পরীক্ষায় মাঝে মাঝে দেয়, পাওয়ারগুলা ক্রমিক পূর্ণ সংখ্যা 1 করে বাড়বে, এরকম ধারা 1 করে বাড়বে, সমান্তর ধারা। আচ্ছা, তো এই ধারাটার যোগফল কি হবে? আমরা কি জানি, 4টা ক্রমিক পূর্ণ সংখ্যা যদি হয় তাইলে যোগফল 0 হয়। তো এখানে টোটাল পদ আছে কয়টা বলো তো? এই যে এই ধারাটায় পদ আছে কয়টা? তোমরা সমান্তর ধারা পড়ে আসছো না? সমান্তর ধারায় পদ সংখ্যা, এটার ফর্মুলা যেন কি ছিল? সমান্তর ধারায়, ক্লাস 9 10-এ পড়ে আসছো, সমান্তর ধারায় পদ সংখ্যা বা n কি ছিল? শেষ পদ মাইনাস আদি পদ। সমান্তর ধারায় পদ সংখ্যা ছিল শেষ পদ মাইনাস আদি পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। একটা সমান্তর ধারায় কয়টা পদ আছে ওইটা বের করার ফর্মুলা হচ্ছে এইটা, শেষ পদ মাইনাস আদি পদ। আবার বলতেছি, একটু লিখে নাও, শেষ পদ মাইনাস আদি পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর দুইটা পাশাপাশি পদের পার্থক্য প্লাস 1। তো এখানে ধারা কিন্তু তৈরি করছে ঘাতটা, পাওয়ারটা 1 2 3। তো এইখানে আমাদের পদ সংখ্যা কয়টা হবে বলো তো? শেষ পদ, পাওয়ারের শেষ পদ কত বলো তো? শেষ পদ হচ্ছে 23, শেষ পদ হচ্ছে 23। এখান থেকে আদি পদ কত? 1। আমাদের ধারাটা মানে পাওয়ারটা সমান্তর ধারা তৈরি করছে, i কিন্তু সমান্তর ধারা তৈরি করে নাই। i এর ঘাত বা পাওয়ার যেটা, ওইটা একটা সমান্তর ধারা তৈরি করছে। তো শেষ পদ মাইনাস আদি পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর কত? 1 করে বাড়তেছে না? প্লাস 1। তো এখানে পদ কয়টা? টোটাল 23টা পদ আছে। কাহিনী বুঝলাম? এখানে পদ আছে কয়টা? 23টা পদ, এবং 23টা পদের প্রত্যেকটার পাওয়ার কি 1 করে বাড়তেছে না? তো যে কোনো 4টা পাশাপাশি পদ নিলে তাদের যোগফল কি 0 হবে না? তো এখন এই 23টা পদকে আমি যেটা করব, 4টা করে একটা গ্রুপ তৈরি করব। আমরা অনেকগুলা বস্তা বানাবো, অনেকগুলা বক্স বানাবো, 4টা করে অনেকগুলা বক্স বানাবো। এখানে তো টোটাল 23টা পদ আছে, 4টা করে অনেকগুলা বক্স বানাবো। অনেকগুলা বক্স তুমি যদি বানাও, প্রথম বক্সে যেটা পড়ে থাকবে প্রথম 4টা পদ, i প্লাস i স্কয়ার প্লাস i কিউব প্লাস i টু দি পাওয়ার 4। দ্বিতীয় বক্সে যেটা থাকবে পরের 4টা পদ, i টু দি পাওয়ার 5
প্লাস আই টু দি পাওয়ার 6 প্লাস আই টু দি পাওয়ার 7 প্লাস আই টু দি পাওয়ার 8। বুঝছো? এভাবে তুমি অনেকগুলা বক্স বানাইতে পারবা না? এই 23টা পদ দিয়ে তুমি যদি চারটা পদের বক্স বানাও, তাহলে সবার লাস্টে কয়টা পদ পড়ে থাকবে তুমি চিন্তা করো। তোমার কাছে 23 জন খেলোয়াড় আছে, তোমরা ছোটবেলায় বাটাবাটি করছো না? 23 জন খেলোয়াড় আছে, এখন চারটা করে একটা দল তৈরি করবে, একটা দলে 4 জন প্লেয়ার, 23 জন খেলোয়াড় আছে, তাইলে তুমি যদি 4 জন করে দল তৈরি করো, সবার লাস্টে 3 জন পড়ে থাকবে না? বুঝছো তো? 23 জনকে নিয়ে তুমি যদি 4 জনের করে অনেকগুলো দল বানাও, তাহলে কি 4 5 20, 5টা দল তৈরি হবে। 5টা দল তৈরি হবে, প্রত্যেকটা দলে 4 জন করে থাকবে, সবার লাস্টে 3 জন পড়ে থাকবে, ওই 3 জন খেলতে পারবে না, তাই না? এখন প্রত্যেকটা বক্স বা প্রত্যেকটা দলে আসলে কারা আছে বলো তো? এমন 4টা পদ যাদের পাওয়ার ক্রমিক পূর্ণ সংখ্যা। তার মানে প্রত্যেকটা বক্স বা প্রত্যেকটা দলের যোগফল 0 হয়ে যাবে না? বুঝছো? এরকম আরো অনেকগুলো দল তৈরি হবে, বাট প্রত্যেকটা দলের যোগফল কি 0 হয়ে যাবে। লাস্টে যারা পড়ে থাকবে, যাদেরকে তুমি দল বানাইতে পারো নাই, কয়জন? 3 জন না? ওই 3 জনই কি আমাদের লাস্টে পড়ে থাকবে, ওই 3 জনই কিন্তু আনসার। কাহিনী বুঝছো তো? এখানে সবার লাস্টের 3 জন তুমি যদি পড়ে রাখো, কারা থাকে বলো তো? আই টু দি পাওয়ার 21 প্লাস আই টু দি পাওয়ার 22 প্লাস আই টু দি পাওয়ার 23। এই 3 জন পড়ে থাকবে, এই 3 জনকে তুমি কোনো দলে নিতে পারো নাই। বাকি সবগুলা পদকে চারটা করে কি একটা দলে নিয়ে নিছো না, একটা গ্রুপে করে নিছো, মানে এই বক্সগুলোর ভেতরে ঢুকাইছো। প্রত্যেকটা বক্সের ভেতরে কারা আছে? এমন 4টা পদ যাদের পাওয়ার কি ক্রমিক পূর্ণ সংখ্যা। বক্সগুলোর যোগফল 0 থাকবে, 0 হয়ে যাবে। পরে থাকবে কারা? যাদেরকে তুমি বক্সে নিতে পারো নাই। কয়জন? এই যে এই 3 জন, এই 3 জন। তো এই ধারাটার যোগফল কি? এই 3 জনের যোগফলের সমান, এই 3 জনের যোগফলের সমান। এখন এই তিনের পরিচয়টা আসলে কি? এই যে 3 জন, এই 3 জনকে তুমি যাদেরকে দলে নিতে পারো নাই, এই 3-এর পরিচয়টা আসলে কি? যতগুলা পদ ছিল সেটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা, সেটাই না? আমাদের যতগুলা পদ সংখ্যা ছিল সেটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা, সেটাই তো, সেটাই কিন্তু 3। তত সংখ্যক প্লেয়ারই কিন্তু পড়ে থাকবে লাস্টে, তাই না? ভাগের ডেফিনেশন তো এটাই, তাই না? তোমার কাছে 23টা আম আছে ধরো, এখন তুমি চারটা করে আম মানুষকে দিবা, তাহলে কি লাস্টে 3টা আম পড়ে থাকবে না? ওই 3-এর পরিচয় কি? ওইটাকে 23টাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা হয়। তো এই 23কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, 4 × 5 + 3 এরকম হয়, ভাগশেষ কত? 3। তার মানে শেষের থেকে তুমি কি 3টা পদ ফেলে রাখবা, ওই 3টা পদের যোগফলটাই কি? ধারার যোগফল। এখন এই 3টা পদের যোগফল বের করা খুবই সহজ। তুমি কি করবা? এরে আর এরে কাটা দিবা, কারণ কি আমি কি বলছি, একটা পদ তার পরের বেজোড় পদটাকে কেটে দেয়, একটা বেজোড় পদ তার পরের বেজোড় পদকে কাটা দেয়। আই টু দি পাওয়ার 22 থাকে, আই টু দি পাওয়ার 22 হচ্ছে আই স্কোয়ার, যার ভ্যালু কত? -1। বুঝলাম? এখানে 4 নিয়ে অনেক কাহিনী হবে। হ্যাঁ, 4 নিয়েই অনেক কাহিনী হবে, কারণ কি? আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু 1, এই জন্যই 4 নিয়ে এত কাহিনী। এই চ্যাপ্টারের শেষের দিকে আমরা দেখবো আবার 3 নিয়ে কাহিনী হয়, সেটা তখন বলবো না। আচ্ছা, এখন একাডেমিকে কিভাবে লিখবা, তাই? আচ্ছা, এগুলো নর্মালি একাডেমিকে ইয়েতে আসে না, রিটেনে আসে না, এমসিকিউতে আসে। আজকে যা পড়াচ্ছে এগুলো সব একাডেমিকের এমসিকিউতে আসে। যদি রিটেনে আসে তাহলে তুমি জাস্ট পদ সংখ্যা বাইর করবা, শেষের যেই ভাগশেষটা আছে ওই 3টা পদ, এটা ইকুয়ালস টু এই 3টা পদ লিখলেই অ্যান্সার হয়ে যাবে, আর কিছু লেখার দরকার নেই। এগুলো একাডেমিকের রিটেনে কোনোদিনও আসে না, এমসিকিউতে আসে। আজকে যা পড়াবো সব এমসিকিউতেই আসবে। যদি রিটেনে চলে আসে, তুমি কি করবে? জাস্ট পদ সংখ্যাটা বাইর করবা, তারপর এইটা ইকুয়ালস টু শেষের দিক থেকে 3টা পদ। এখন তোমরা যারা একটু বুদ্ধিমান আছো বলো তো, আমি এখানে কি করছি? বক্সগুলা প্রথম থেকে তৈরি করছি। আমি যদি বক্সগুলা প্রথম থেকে তৈরি না করে শেষের থেকে করতাম, সেক্ষেত্রে কি কোনো ঝামেলা হইতো না? কিন্তু তুমি শেষ থেকে ধরো আই টু দি পাওয়ার 23, সেখান থেকে চারটা করে বস্তা তৈরি করতেছো, চারটা করে বক্স তৈরি করতেছো, তাই না? 20টা পদ মিলে বক্স তৈরি হয়ে যাবে। পরে থাকবে কারা? প্রথম 3 জন পরে থাকবে না? তো আমাদের এই ধারাটার যোগফল আসলে কি? প্রথম 3টা পদের যোগফলের সমান আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব। এভাবে করলে সুবিধাটা কি? শেষের দিকের পদগুলাকে সিম্পলিফাই করা লাগে, আমরা আগেও দেখছি। এখানে বিশাল পাওয়ার চলে আসছে, 21, 22, 23, এগুলো নিয়ে কাজ করার তো দরকার নেই। তুমি যদি শেষ থেকে চারটা পদ নাও, অসুবিধা নাই তো,
চারটা পদই তো, পাওয়ার তো ক্রমিক পূর্ণ সংখ্যাই, এটার ভ্যালুও 0 হবে, এটার ভ্যালুও 0 হবে, এটার ভ্যালুও 0 হবে। পরে থাকবে প্রথম দিকের 3টা পদ। তো প্রথম দিকের 3টা পদে আবার আরো সুন্দর করে কি ও আর ও কাটা যায়, পরে থাকবে আই স্কোয়ারের ভ্যালু কত? -1। সবাই কি বুঝলাম? আমি এখন সুন্দর করে একটা রিক্যাপ করব, তারপর কয়েকটা অঙ্ক করব, সুন্দর করে একটা রিক্যাপ দিব। যারা এটা করছো তারা বুদ্ধিমান। হ্যাঁ, কেতাব স্যারের বই থেকে হোমওয়ার্ক দিব, হ্যাঁ দিব, 2-3টা ক্লাস করে। দেখো আমি আবার তোমাকে বলি, একটা ধারা দেওয়া থাকবে, একটা ধারা দেওয়া থাকবে, ধারায় কি পাওয়ারগুলা ক্রমিক পূর্ণ সংখ্যা হবে। দেখছো এগুলো কিন্তু ক্রমিক পূর্ণ সংখ্যা, 1 2 3 4 5 এভাবে করে বাড়তে থাকবে। যদি ক্রমিক পূর্ণ সংখ্যা না হয় তখন কি করবা, এটা পরে দেখবো। আপাতত আমরা যেই ধারাগুলা দেখতেছি সেখানে পাওয়ারগুলা কি ক্রমিক পূর্ণ সংখ্যা, 1 করে বাড়বে, 1 করে বাড়বে। তুমি যেটা করবা পদ সংখ্যা বাইর করবা। সমান্তর ধারার ফর্মুলা দিয়ে কি পদ সংখ্যা বাইর করবে। এখানে কয়টা পদ? 23টা পদ, 23টা পদ। এই পদ সংখ্যাকে 4 দিয়ে ভাগ করবা, ভাগশেষ যেটা পড়ে থাকবে আমাদের ততগুলা পদ শুরুর দিক থেকে একদম প্রথম দিক থেকে ঠিক ততগুলা পদ রেখে দিবা, বাকিগুলার যোগফল 0 হয়ে যাবে। কারণ বাকিগুলা কি তুমি এরকম বক্স তৈরি করতে পারবা তো, যেখানে প্রত্যেকটা বক্সে 4টা করে ক্রমিক পূর্ণ সংখ্যা থাকবে। তোমার কাজ খুবই সহজ, এই ধারাটায় পদ সংখ্যা বাইর করবা, এক লাইনে বের হয়ে যাবে। তারপর ওইটাকে 4 দিয়ে ভাগ করবা, ভাগশেষ যেটা পড়ে থাকবে তুমি শুরুর দিক থেকে ততগুলা পদের যোগফল বাইর করে দেবে, ওইটাই অ্যান্সার। বুঝছো? এটাই হচ্ছে প্রসেস। এখন কেন এরকম করতে হয় ওটাই আমি এতক্ষণ ধরে তোমাদের বুঝাইলাম, বুঝছো তো, তাই না? ঠিক আছে, এটা দেখো, এটা দেখো সবাই, এটা একটু দেখো, এটা কি হবে বলো তো, এটার যোগফল। এখানে যেই ধারাটা শুরু হয়েছে কই থেকে? 1 থেকে না? 1 মানে কি? i⁻0। 1 মানে কত? i⁻0। 1 মানে হচ্ছে i⁻0। এখানে পদ সংখ্যা কয়টা বলো তো? এখানে পদ সংখ্যা কয়টা? এখানে আমাদের পদ সংখ্যা হচ্ছে শেষ পদ মাইনাস আদি পদ। শেষ পদ কত বলো? শেষ পদ হচ্ছে 202। শেষ পদ মাইনাস আদি পদ, আদি পদ কত? আদি পদ কত? 0। শেষ পদ মাইনাস আদি পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর, ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। এখানে পদ সংখ্যা কয়টা বলো তো? 203টা। এখন এই পদ সংখ্যাকে তুমি 4 দিয়ে ভাগ করবা, ভাগশেষ যেটা পড়ে থাকবে শুরুর দিক থেকে ততগুলা পদ রেখে দিবা, বাকিগুলার যোগফল 0 হয়ে যাবে। কারণ বাকি পদগুলো তুমি কি 4টা করে গ্রুপ তৈরি করতে পারবা, বক্স তৈরি করতে পারবা। ওই বক্সগুলোর সবার রেজাল্ট যোগফল 0 হবে, কারণ ওই বক্সগুলাই কি আছে? 4টা ক্রমিক পূর্ণ সংখ্যা যোগ আকারে আছে, আয়ের মাথায় 4টা ক্রমিক পূর্ণ সংখ্যা। তো এটাকে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, ভাগশেষ যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে, এটাকে এভাবে লিখতে পারো 4 × 50, ভাগফল হবে 50 আর ভাগশেষ হবে 3। তার মানে এটার রেজাল্ট কি হবে? প্রথম 3টা পদ। এগুলো একাডেমিকের রিটেনে আসবে না, যদি রিটেনে আসে তুমি জাস্ট এতটুকু লিখে এটা ইকুয়ালস টু কি লিখবা? 1 + i + i², বাকিগুলোর যোগফল 0, এভাবে 0 দিয়ে দিবা, ঠিক আছে? তারপর খেয়াল করো, এখান থেকে আমাদের এই বেচারা আর এই বেচারা কাটা যাবে, পরে থাকবে i। আমাদের রেজাল্ট কি? i। এই সবাই কি বুঝছি বলো তো? সবাই কি বুঝছি? বলো। আর 15 মিনিট। ওকে, একদম ক্লিয়ার। এটা করো, না করলে মাইর হবে কিন্তু। এটা করো, এটা করো। এটা যদি না বুঝতে পারো তাহলে এই ক্লাসটা তুমি আবার রিপিট করবা, বুঝছো? যদি না বুঝতে পারো তাহলে তোমার ক্লাসটা রিপিট করতে হবে। ঠিক আছে, এটা আমি বলে দিচ্ছি না, এটা বলে দিতে হবে আমার। এতক্ষণ ধরে কি পড়াইছি তাইলে? আচ্ছা, তো যে অঙ্কগুলা ছিল ওগুলাই কি কথা ছিল? আমাদের আয়ের পাওয়ারগুলা কিন্তু ক্রমিক পূর্ণ সংখ্যা। দেখো 1 2 3 এভাবে করে বাড়তেছে, 1 করে বাড়তেছে। এখন যদি এরকম হয় ক্রমিক পূর্ণ সংখ্যা না হয় তখন কি কাহিনী হবে? তখন কাহিনী হয়ে যাবে না? তুমি খেয়াল করো তো, এই অঙ্কটা খেয়াল করো। এখানে কি হয়েছে? আয়ের পাওয়ারগুলা খেয়াল করো তো, 3 5 7। এবার কি 1 করে বাড়তেছে? না,
এবার 2 করে বাড়তেছে না, বুঝছো? এবার 2 করে বাড়তেছে। 2 করে বাড়লে কাহিনী কি হবে বলো তো? 2 করে যদি বাড়ে তাহলে এটা আরো সহজ। 2 করে বাড়লে এটা আরো সহজ, কারণ 2 করে বাড়লে কি হয় আমি কি বলছিলাম, একটা পদ তার পরের পরের পদটাকে কেটে দেয়। দেখো এর মাথায় বেজোড় পাওয়ারটা না, তাহলে ও কি করবে, তার পরের পদটাকে কাটা দিবে না। 3 5 মাঝখানেরটা তো নাই, তো এ তার পরেরটারে কাটবে। ও কি করবে, তার পরেরটারে কাটবে। এভাবে করে কাটাকাটি চলতে থাকবে, তাই না? লাস্টে পড়ে থাকবে কারা কারা। তুমি চিন্তা করো তো, এখানে টোটাল পদ সংখ্যা যদি জোর হয়, টোটাল পদ সংখ্যা যদি জোর হয়, তাহলে সবাই সবাইকে কাটা দিবে না, যোগফল 0 হবে। বুঝছো আমার কথা? যদি এরকম হয় আয়ের ঘাত 2 করে বাড়তেছে, 3 5 7, এবং টোটাল যে পদ সংখ্যা তারা যদি জোর হয়, যোগফল 0 হয়ে যাবে। কারণ কি, একটা তার পরেরটারে কাটবে, এটা পরেরটারে কাটবে, জোড়ায় জোড়ায় বেঁধে ওরা ভ্যানিশ হয়ে যাবে। বুঝলাম? আর যদি ঘাতটা পদ সংখ্যা যদি বেজন না হয়, সবাই সবাইকে কাটবে, জাস্ট একজন পড়ে থাকবে, সবার লাস্টের জন পড়ে থাকবে বা শুরুর জন পড়ে থাকবে। এই বুঝলাম তো? ঠিক আছে, তো দেখো তো এখানে পদ সংখ্যা কয়টা, এখানে পদ সংখ্যা কয়টা, শেষ পদ কত, 57। পদ সংখ্যার ফর্মুলা কি ছিল, শেষ পদ মাইনাস আদিপদ, শেষ পদ মাইনাস আদিপদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর। 2 করে বাড়তেছে, কিন্তু 2 করে বাড়তেছে, সাধারণ অন্তর 2 প্লাস 1, তাহলে কত হয় বলো তো, 54/2, 54/2 প্লাস 1, 27 দুগুণে 54 না, 28টা পদ আছে। পদ সংখ্যা কি, জোর না বলো তো? আমাদের যে পদ সংখ্যা আসছে সেই পদ সংখ্যা কি, জোর বা ইভেন। জোরকে বলে ইভেন, জোরকে ইংলিশে বলে ইভেন, জোর। তো জোর সংখ্যক পদ মানে কি, ও ওরে কাটবে, ও ওরে কাটবে, এরকম 14টা জোড়া তৈরি হবে। 28টা পদ আছে না, 14টা জোড়া তৈরি হবে, একটা জোড়া আরেকটা জোড়াকে কেটে দিবে, মানে একটা জোড়া আর একটা পদকে আরেকটা পদ কেটে দিবে, রেজাল্ট কি, 0। সবাই কি বুঝলাম? এগুলো খুবই সহজ। যদি পাওয়ার 2 করে বাড়ে সেক্ষেত্রে কি, তুমি জাস্ট পদ সংখ্যা বাইর করবে। যদি জোর হয় তাহলে যোগফল 0, বেজোর হলে কি, একটা পদ পড়ে থাকবে, সবার লাস্টের পদটা পড়ে থাকবে, বা তুমি বুদ্ধিমান হলে কি লাস্টের পদটা না শুরুর পদটা পড়ে থাকবে। ওকে, হ্যাঁ গোল্লা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এটা এটা বলো তো কি হবে, এটা 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 সবাই বলো তো, বলো বলো। এই এটা 0 কেন লিখতেছো? এখানে পদ সংখ্যা কয়টা বলো তো? শেষ পদ কত, আমাদের পদ সংখ্যা ফার্স্টে বাইর করতে হবে। শেষ পদ হচ্ছে 100, আদিপদ কত 6 ডিভাইডেড বাই 2 প্লাস 1। তো শেষ পদ মাইনাস আদিপদ, 100 মাইনাস 6 কত, 94। 94 কে 2 দিয়ে ভাগ করলে এটাও 0 হয়ে যেতেছে, এটাও 0 হয়ে যেতেছে। কি ব্যাপার, আমি তো এটা চাই নাই, আমি তো এটা 48। আচ্ছা এখানে পদ সংখ্যা হচ্ছে 48, তো এটার যোগফল হলো 0। আচ্ছা কি আর করার, আমরা আরেকটা অঙ্ক দিই, এটা করো। এবার লাস্টে আর 57 না, লাস্টে হচ্ছে 55, এটার যোগফল কত হবে বলো? লাস্টে হচ্ছে 55, এটার যোগফল কত হবে? এখানে পদ সংখ্যা কয়টা বলো তো? আগেরটা থেকে একটা কম, তাই না? প্রথমে যেটা করাইছিলাম ওখান থেকে একটা কম, 55 মাইনাস 3 ডিভাইডেড বাই 2 প্লাস 1, তাই তো? 26 আর 1 27, 27টা পদ। তো 27টা পদ তার মানে কি বেজন না, তাই তো? বেজোড় যদি হয় তুমি সবার লাস্টের পদটা রেখে দিবা, বা কি করবা, সবার শুরুর দিকের পদটা রেখে দিবা, ওকে ফেলে রাখবা, বাকিগুলা কিন্তু 0 হয়ে যাবে, তাই না? তুমি যদি এখান থেকে খেয়াল করো, তুমি যদি এই দিক থেকে খেয়াল করো, এটার পরে বাকি যে সমস্ত পদ আছে সবগুলা কি একটা তার পাশেরটারে কাটতে থাকবে কাটতে থাকবে কাটতে থাকবে। তো এই লালের ডান দিকে কয়টা পদ আছে? 26টা পদ, জোড় সংখ্যক, সবাই সবাই কাটা নিয়ে ভ্যানিশ হয়ে যাবে, ও একা একা পড়ে থাকবে, ওই জয়ী হবে, তাই না? বাকি সবাই হেরে যাবে। এর অ্যান্সার হচ্ছে i কিউব বা -i। বুঝাতে পারলাম? হুম হুম হুম, সবাই কি বুঝলাম? হ্যাঁ সবাই পারছো, সবাই পারছো। ঠিক আছে ঠিক আছে, এবার একটা কঠিন অঙ্কে যাব। পারবা তোমরা, অনেকেই পারবা, একটু ট্রাই করো তো, 30 সেকেন্ড, দেখি কয়জন পারো।
নামে কঠিন অঙ্ক কিন্তু একদম সহজ। কি বুঝো নাই? বলো তো এটা কি হবে, দেখি কয়জন পারো। হ্যাঁ আমি অনেকগুলো অ্যান্সার দেখতে, একজন একজন লিখছে। রুমানা পারভিন, তোমার অ্যান্সারটা মনে হয় ঠিক আছে। আচ্ছা এরপর বলো কি হবে এটার অ্যান্সার। সহজ কিন্তু সহজভাবে চিন্তা করতে হবে, কনসেপ্ট দিয়ে চিন্তা করতে হবে। কয়েকজনের অ্যান্সার ঠিক আছে। হ্যাঁ এখন যারা লিখতেছে সবারটা ঠিক আছে, শুরুর দিকে যারা লিখছিল তাদেরটা ভুল। দেখো একটা ভগ্নাংশ, উপরেরটা খেয়াল করো তো, i⁻৫৯২, 590, 588। আমি কি বলছিলাম, একটা তার পরের জোরটাকে ভ্যানিশ করে দেয় না? তাহলে 592, 590 দুইজন মিলে ভ্যানিশ হবে, বুঝতেই পারতেছো? কারণ কি, তারা ক্রমিক জোড় সংখ্যা। পাওয়ারগুলো যদি ক্রমিক জোড় বা বেজোড় হয়, একটা তার পরেরটারে ভ্যানিশ করে না, বলো আমাকে? তারপর 588, 586 এই দুইটা মিলে ভ্যানিশ হয়ে যাবে। পরে থাকবে কি, 584 উপরে পরে থাকবে। এবার নিচে 582, 580 দুইজনে মিলে ভ্যানিশ। 578, 576 দুইজনে মিলে ভ্যানিশ। পরে থাকবে হচ্ছে নিচে 574। তার মানে আমাদের উপরে পরে থাকবে i⁻584, আর নিচে পরে থাকবে i⁻574 +1 +2, তাই না? যদি কাটাকাটি দাও তাহলে কি, উপরে 10 বেশি, তার মানে i⁻10 + 2, i⁻10 + 2, i⁻10 কে কি লেখা যায়, i² + 2, i² এর ভ্যালু কত, -1 + 2। আমাদের অ্যান্সার হচ্ছে 1। কয়জন পারছো? হ্যাঁ এখন অনেকগুলো অ্যান্সার দেখতে পারতেছি। সহজ ছিল না বলো? পারা উচিত ছিল না? পারা উচিত ছিল তো। তো আমরা আজকে কি নিয়ে আলোচনা করলাম? আমরা হচ্ছে জটিল সংখ্যার একক বা আই নিয়ে আলোচনা করলাম। আমরা জটিল সংখ্যার একক বা আই নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করলাম। এখন আমরা যেই টপিকটা শুরু করব সেটা হচ্ছে জটিল সংখ্যা নিয়ে। এখন আমরা যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে জটিল সংখ্যা নিয়ে। ক্লাস কি আরেকটু পড়াবো? হ্যাঁ ছুটি দিব? আচ্ছা ছুটি দিয়ে দিই। কোনটা মাথার উপর দিয়ে গেছে, লাস্টেরটা? একদমই সহজ। ঠিক আছে আমি ছুটি দিয়ে দিচ্ছি, নামাজের সময় হয়ে গেছে। তো তো তোমরা যারা নামাজে যাবা, নামাজে যাও। তো নেক্সট ক্লাসে দেখা হবে, নেক্সট ক্লাসে দেখা হবে। তোমরা যদি কেউ না বুঝতে পারো, এটা খুবই স্বাভাবিক, সবার ধরার ক্ষমতা আসলে একরকম না। হ্যাঁ এই কথাটা বুঝছো, তোমরা এখানে যারা যারা দেখতেছো সবার ক্যাচ করার অ্যাবিলিটি কিন্তু একরকম না। তো এরকম হতেই পারে তুমি একটা জিনিস বুঝো নাই, একটা কনসেপ্ট বুঝো নাই, তার মানে এই না যে তুমি আর কোনো টপিকে বুঝবা না। তুমি হয়তো একটু অমনোযোগী ছিলা। তুমি যেটা করবা, যেটা বুঝো নাই জাস্ট ওই টপিকটা আবার একটু রিপিট করো। হ্যাঁ ওই টপিকটা আবার একটু রিপিট করো, দুইবার দুইবার দেখো, তাহলেই হবে। বুঝছো? তাহলেই হবে। সবাই যদি একবারে ধরে ফেলতে পারতো তাহলে সবাই তো আইনস্টাইন হইতো, তাই না? ঠিক আছে। তো একটা জিনিস না বুঝলে ঘাবড়ানোর কিছু নাই, তোমাকে চেষ্টা করতে হবে, চেষ্টা করাটাই মেইন। আর আমি এমনভাবে বুঝাচ্ছি তুমি যেই হও না কেন বুঝতে পারবা, এটা নিয়ে প্যারা খাওয়ার কিচ্ছু নাই। ওকে ঠিক আছে। তো আজকের মতো আমরা এখানেই ক্লাসটা শেষ করতেছি, নেক্সট ক্লাসে দেখা যাবে। আজকে হোমওয়ার্ক দিব না, আসলে হোমওয়ার্ক দেওয়ার মতো এখনো কিছু পড়াইনি, আমরা জাস্ট জটিল সংখ্যার সূচনা করছি। ঠিক আছে, কালকের ক্লাসটা 2টা বা 3টা ক্লাস পরে আমরা হোমওয়ার্ক দিব, 2টা বা 3টা ক্লাস পরে আমরা হোমওয়ার্ক দিব। ঠিক আছে, তো দেখা হচ্ছে সামনের ক্লাসে, শুক্রবার দেখা হবে, শুক্রবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ঠিক আছে সবাই পড়াশোনা কইরো কিন্তু। এখন পড়াশোনা করার সময় আরেকটা কথা, তোমরা সবাই ভাবো যে অ্যাডমিশন টাইমে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে হয়, ব্যাপারটা মোটেও এরকম না। অ্যাডমিশন কিসের উপরে হয়? তোমাদের এইচএসসি সিলেবাসের উপরেই তো হয়। তুমি যদি এইচএসসিতে ভালো করে পড়ো, ওটা কিন্তু অ্যাডমিশনের জন্য প্রিপারেশন হয়েই যাবে। তুমি এইচএসসিতে যদি ভালো করে পড়ো, অ্যাডমিশনের প্রিপারেশন 90% হয়ে যাবে, বিশ্বাস করো। তো এইচএসসিতে ফাঁকিবাজি করো না, দেখবে অ্যাডমিশন টাইমটা তোমার জন্য একদম ইজি হয়ে গেছে। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তুমি যদি এইচএসসিটা ভালো করে পড়ো তাহলে অ্যাডমিশন টাইমে তোমার উপর দিয়ে কোনো প্রেশারই যাবে না। তুমি যদি ফাঁকিবাজি করো তখন একদম খবর হয়ে যাবে। তো পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।